ও যখন এরকম ছবি তুলতে পারতো যেতে আমি ওকে পছন্দ করি, ওর জন্য অত কিছু করতে পারি, অ্যাটলিস্ট এই ছবিগুলো তোলার কি অনুমতি দিতে পারি না? ওকে, তারপর ও এই ছবি আমার মানে মার হাজবেন্ডকে দেখাইছে যে দেখেন এই আমার সাথে এইরকম করছে সেই রকম করছে। তখন আমার মার সংসারটা একরকম ভেঙে যেতে চেয়েছিল। আমার নাম সুমি আক্তার রিয়া। সুমি আক্তার রিয়া, জি। ওকে, তো রিয়া বয়স কত এখন? বর্তমানে 21 বছর বয়স। আর আপনার কোলে যে বাচ্চাটা আমি দেখতে পাচ্ছি এটা তো আপনারই বাচ্চা না? জি। ও ঘুমাচ্ছে এখন? জি। ওকে, যারা ভিডিওতে দেখছেন তারা হয়তো বা বুঝতে পারছেন। আমি ঠিক জানি না ও কতক্ষণ ঘুমাবে, এবং এখানে একটু বলে নিই, ও যদি ঘুম থেকে উঠে যায়, ওর বয়স কত বলেন তো? 13 মাস। 13 মাস, মানে ও যদি ঘুম থেকে উঠে যায় বুঝতেই পারছেন যে ওকে বাসায় রেখে আসা সম্ভব ছিল না গল্পটা বলার ক্ষেত্রে। সুতরাং ও কিছুটা গল্প বলার ক্ষেত্রে হয়তো ডিস্টার্বও করবে। আমরা যেন এটা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখি কতক্ষণ ঘুমিয়ে থাকে, হয়তো ঘুম থেকে উঠবে। ওর নাম কি? ওর নাম আনিশা। আনিশা। তো রিয়া, আপনার 21 বছরের গল্প আমরা আজকে এখানে শুনবো। একটু ধারাবাহিকভাবেই শুনতে চাই, ছোটবেলা থেকেই। বর্তমানে আপনি কোথায় থাকছেন? বর্তমানে আমি সিলেটে আছি। সিলেটে আছেন। ঢাকায় এসেছিলেন কোন একটা কাজে? চোখের ডাক্তার দেখাতে। চোখের ডাক্তার দেখাতে। যারা ইতিমধ্যে আপনাকে ভিডিওতে দেখেছে তারা বুঝতেই পারবে যে আপনার ফেস দেখে আপনার গল্পটা কি হতে পারে। রেডিও পার্সপেক্টিভ থেকে আমি বলবো যে আপনারা ইউটিউব চ্যানেলে এসে দেখেন, তাহলে হয়তো বুঝবেন যে ওর গল্পটা কি নিয়ে। একটু ছোটবেলা থেকে শুরু করতে চাই। আমি খুব ছোট ছিলাম যখন আমরা দুই ভাই এক বোন ছিলাম। তো আমাদের সংসার মোটামুটি যেমন আমার বাপ কাজ করতেন, খেতাম, এরকমই কোনো ছিল না। কি কাজ করতেন আপনার বাবা? আমার বাবা যে বিল্ডিং এর কাজ করতেন। আচ্ছা, রাজমিস্ত্রি ছিলেন? হ্যাঁ, এইভাবেই আমাদের মার বা আমরা ঘরটাই চলতো। তো আমার মা একদিন, আমার বাবা ছিলেন একটু মানে কম বয়সে বিয়ে হয়েছিল আমার বাবা মার শুনেছি মার নাকি 13-14 বছর কালো মার বিয়ে হয়েছিল। বাবার বয়স 17-18 হবে। আচ্ছা, আপনারা কি মানে জন্মগতভাবে সিলেটি? হ্যাঁ, আমি সিলেটি। আচ্ছা। তখন আমার মাকে ঘর জামাই করে বিয়ে দেওয়া হয়েছে। তো আমরা দুই ভাই এক বোন ছিলাম। তো হঠাৎ একদিন আমার বাবাকে অন্য জায়গায় বিয়ে করে ফেললেন। তো আমাদের পরিবারটা একটু অন্যরকম হয়ে গেল। যেতে বাবা অন্য জায়গায় বিয়ে করছে, মা এই সংসার করবেন না, বলছেন যে 3 বাচ্চা টাকা সত্ত্বেও উনি কেন বিয়ে করবেন। তোমার বাবা বলছে ঠিক আছে আমি ও মানে দ্বিতীয় বউকে ছেড়ে দিব, তবে তুমি মানে আমাকে তালাক দিও না। পরে গার্জিয়ান মিলে তালাক নিয়ে নিছেন যে ও ঘর জামাই তাকে, তারপরেও অন্য জায়গায় বিয়ে করে ফেললো, আর বাচ্চাদের কথা ভাবলো না। তার মিলিয়ে আমাদের পরিবারটা একটু নষ্ট হয়ে গেল। পরে ছোট থেকে বড় হলাম আমি নানার বাড়িতে, আমি স্কুলে যেতাম আসতাম এইভাবেই। আর আমার মা মানে উনি চাচার বাসায় থাকতেন, মানে বাইরের বাসায় থাকতেন, এইরকমই। তারপরে এইরকমই আমাদের যাওয়া দিনকাল চলতো। একদিন আমি ক্লাস তখন 3-তে পড়ি, যখন আমার মা কি করলেন, মানে আমার মার চাচাতো ভাইয়ের সাথে বিয়ের আলাপ আলোচনা চললো আমার মায়ের। আচ্ছা। তো মানে গার্জিয়ান মিলে চাচ্ছেন আমার মাকে বিয়ে দিয়ে দিবেন। তখন মানে সবাই স্কুলে গেলে বলতে তোর মার তো আরেকটা বিয়ে হয়ে যাবে রে, কি রে তো দুই। আপনি কি বড় ছিলেন সবার? আমি ক্লাস 3-তে পড়তাম। ও, তখন ক্লাস 3-তে পড়তেন। আচ্ছা, হ্যাঁ, তখন স্কুলে সবাই বলতো মানে আমার মার যে জায়গায় বিয়ে হবে চাচাতো ভাইয়ের সঙ্গে। জি। তখন আমার খুব শরম লাগতো বা লজ্জা লাগতো। আমি আমার মাকে বলছি মা তুমি এইসব করো না। মা আমাকে বলতেন না মা আমার ছেলেমেয়েরা তোমরাই তো আমার জীবন, বিয়ের সাথে কিছু বসবো না মা। তো মা আমাকে বলছেন এইরকম, আমি মার কথাই বিশ্বাস করে বলছিলাম। একদিন দেখেছি মানে আরও আমার বয়স যখন ক্লাস 5-এ পড়েছি উঠেছি, তখন মা কি করছেন এই মানে আমার আঙ্কেলটাকে বিয়ে করে ফেলছেন। আচ্ছা। মানে না জানি, আমি জানি না, শুনিয়ে সবার মুখ থেকে এরকম যে তোর মা বিয়ে করেছে এরকম। পরে আমার খুব খারাপ লাগলো যে আমার মা মানে আমার ভাই আমার কথা না ভেবেও এইরকম একটা ছেলেকে বিয়ে করলেন। তারপরে তো ওনাকে না করে অন্য ছেলেকেই তো করতে পারতেন। মানে আমার ইচ্ছে ছিল না যে উনি আমার বাবা হন, কারণ ছোটবেলা থেকে ওনাকে দেখে আসতেছি, এটা আমি মেনে নিতে পারছি না। তারপরে আমার মার সাথে কোনোভাবে আমি ছোটবেলা থেকে একটু রাগ ছিল, মানে আমি যেটা বুঝি একটাই বুঝতাম। তো আমি আমার খালাকে বলছি যে আমি আর বাড়িতে থাকবো না, আমি এই কি একটু পাগলামি করতেছি, স্কুলে যাচ্ছি না। তারপর মানে অনেক বিচার আচার আসছে, আমি এই মেয়েদের সাথে ঝগড়া করি, এই মেয়ের সাথে স্কুলে গেলে ঝগড়া করি। তো আমার খালা বললো ওকে একটা বিউটি পার্লারে দিয়ে আসি। ওই ক্লাস 5-এ থাকতে?
পরে বললেন যে ওকে এটা বিউটি পার্লারে দিয়ে আসি, আমার দূর সম্পর্কের বোন একটা আছে, ওর পার্লার আছে, এই পার্লারে যদি থাকে বা স্কুলেও যাও, ওর সাথে কথা বলে দিব যে ও স্কুলেও যাবে আর পার্লারে টুকটাক কাজ মানে যেটা বলে ফুড ফরমার শোনা এটাই শুনবে, তাহলে ওর মনটা ভালো থাকবে। আমি প্রথম আমার খালায় নিয়ে 15 দিন ওনার বাসায় রাখছেন, আমি কান্নাকাটি করে চলে আসছি। পরে এই পার্লারে দিছেন, আমার মনটা আস্তে আস্তে বয়ে গেছে, মনটা এই পার্লারে টিকে গেছে। তখন আমার ভালো লাগতো, ওরা যখন মানে কাজকর্ম করতো আমার দেখতেই ভালো লাগতো। তারপর আমাকে যখন মানে বাইরে দোকান থেকে বিস্কিট আনানোর জন্য পাঠাইতো, এইসব মানে বাজারে তো পার্লারটা বাজারের ভিতরে পড়ছে, সব কিছু আমার ভালো লাগতো। তাই আমার বাড়ির কথা কিছু মনে হয় না। আস্তে আস্তে আমি মানে এইখান থেকে স্কুলে কিছু যাওয়া আসা করছি। পরে যখন আমি মোটামুটি আমার 1 বছর হয়ে গেছে পার্লারের বয়স, তখনও মানে আমি টুকটাক হাফ বিউটিশিয়ান হয়ে গেছি। তখন আমার একটা স্যালারিও চলে আসছে প্রতি মাসে। তখন মানে আমি চাইলাম যে না, এই স্যালারি যাতে আমি কাজ পারি, হাফ বিউটিশিয়ান হিসাবে তো স্যালারি আমার কম হয়ে যায়। তো লাগা পার্লারের একজন মহিলা বলল তুমি আমার পার্লারে চলে আসো। তা আমি বললাম স্যালারি কত টাকা দিবেন? বললো 3-4 দেবো। বললাম তো আচ্ছা, এখানে আমি 2000 টাকা পাই, তাহলে 4000 টাকা পাইলে আমার জন্য বেশি না? তাহলে আমি বললাম যে ঠিক আছে, আমি তোমার এখানেই চলে আসবো। তাই সরকার এই পাশে হচ্ছে আমার আংটির পার্লার আর সেই পাশে হচ্ছে ও মহিলাটার পার্লার। তো ওনার কাছে চলে গেলাম। তো একদিন উনি একটা বিশ্বনাথ তোমার শিমলতলা নামে একটা গ্রাম আছে, এই গ্রামে উনি একটা বিয়ার প্রোগ্রামে যাবেন। তো আমাকে সঙ্গে নিচ্ছেন, বা আমি আবার মানে টুকটাক ছোটোবেলা থেকে নিজে নিজে সাজগুজ করতাম, তো আবার আমি আবার সাজাতে মানে অন্য কেউ পারতাম ভালো, বুঝতাম ভালো। আচ্ছা। তো আমাকে বলছেন তুই তো সাজাতে পারস, মেকআপ খুব সুন্দর করতে পারস, তাহলে তুই অনেক এই মানে শিমলতলা যে গ্রামে আছে এই গ্রামের একটা আরও অন্য একটা গ্রাম আছে যেটার নাম বলে ট্যাংরা, এই জায়গায় একটা বউ আছে, তুই সাজাইয়া আসিস। আমি বললাম ঠিক আছে। তখন এত কিছু বুঝতাম না, মানে বয়স মনে হয় 13 বছরের মতন হবে, এত কিছু বুঝতাম না, কিন্তু আমার মনে হলো তো আমার সব কিছু ভালো লাগতো। তো আমাকে এনে সাজা দিয়েছেন। তারপর মনে হয়েছে আমার সাজটা যে কন্যার পক্ষ মানে কন্যায় পছন্দ করেনি, মানে বলছে আমার এই মেকআপটা চয়েস হয়নি। তখন আমাকে তারপরেও কোনোভাবেই ওরা ওদেরটা ম্যানেজ করে বলছে। পরে আমাকে বলছে তাহলে তুমি চলে যাও। তাহলে আমার ম্যাডাম যেখানে ছিলেন সেখানে আসছি। 2টা ছেলে পাঠিয়ে দিয়েছিলেন আমার ম্যাডাম আমাকে রাস্তা থেকে রাতকে নিয়ে আসার জন্য। আমি তো বাসার সামনে গিয়ে গাড়িটা খাড়া করেনি, একটু দূরে খাড়া করছে। তাহলে আমার ম্যাডাম বলছেন একটা দুলু আর মামুন নামে একটা ছেলে ছিল, যে যাও তুমি গিয়ে আমার একটা বিউটিশিয়ান মেয়ে এখানে দাঁড়িয়ে আছে, এদেরকে ওকে নিয়ে আসো। ও 2টাই গেল, গিয়ে যে মানে আমাকে বললো আপনি আসেন, এই বাড়িতেই আপনার ম্যাডামে কাজ করতেছে। পরে আমি হেঁটে হেঁটে গেলাম, গিয়ে ম্যাডাম বললো শেষ হয়ে গেছে। আমি বললাম হ্যাঁ। এখানে যে দুলু নামে একটা ছেলে আমাকে বারবার ফলো করতেছে। এই ছেলেটার সাথে আপনার ম্যাডামের কি সম্পর্ক ছিল? এটা হচ্ছে যে ম্যাডামের ভাইয়ের মানে যেটাকে বলে শালির বিয়া। এই যে ছেলেটার বড় ভাইয়ে বিয়ে করেছেন, ওনার শালির বিয়ে। আচ্ছা আচ্ছা, বুঝাতে হতো আমি পারতেছি না, মানে যেটাকে বলে তালই, মানে এরকম একটা আত্মীয় সম্পর্ক। হ্যাঁ হ্যাঁ, মানে যে ছেলেটাকে পাঠাইছেন এই ছেলেটার তালই গরবনির। আর এই ম্যাডামটা কি আপনার? ম্যাডাম এই যে বিউটি পার্লারের মালিক যে, সে হচ্ছে ম্যাডাম। আর আপনি সাজাচ্ছিলেন কাকে? আর আমি যে জায়গায় সাজাচ্ছি সেই জায়গা থেকে চলে আসছি এই ম্যাডামের সাথে একটু সাথ দিব বলে। মেইনে তো যে মেয়েটা কন্যার পক্ষরা লন্ডন থেকে আসছে, অনেক লোকজন সাজবে। মানে আপনার ম্যাডাম আপনাকে নিয়ে আসতেছে কোন একটা জায়গা থেকে ম্যাডামকে হেল্প করার জন্য। হ্যাঁ হ্যাঁ। ওকে, তো দুলু নামের একটা ছেলেকে পাঠিয়েছে। দুলু নামে একটা ছেলেকে পাঠিয়েছেন, 2টা ছেলে ছিল। তো আমি এইখানে এই ঘরে গিয়ে ঢুকছি, তো এই ছেলেটা আমাকে বারবার ফলো করতেছে। তো ওটা স্বাভাবিক, একটা ছেলে আমার দিকে তাকিয়ে আছে, আমিও মাঝে মধ্যে তাকাই। কিন্তু এরকম করে সারা রাত মানে আমরা কাজ করছি আমি আমার ম্যাডাম। পরে আমাদেরকে রাত 2টার দিকে ওদের গ্রাম থেকে আমাদের গ্রামে আমার ম্যাডামের গ্রামে যেতে মনে করেন সিএনজি দিয়ে 10 মিনিট এরকম। তবে আমাদেরকে বাড়িতে মানে বাসায় চলে আসছি আমরা। পরের দিন খুব সকাল চলে গেছি, এই ছেলেটাকে দুলু নামে যে ছেলেটা এটাকেই দেখছি রাস্তার মধ্যে, ও একটা সিএনজিতে বসে আছে। তো আমি তো মানুষজন দেখে আমার ম্যাডাম কাজ করতেছে, টুকটাক আমিও সাহায্য করতেছি ম্যাডামকে। তো এই ছেলে আমার দিকে তাকাচ্ছে, আমিও তাকাচ্ছি।
এরকম করে করে মানে ছেলেটা একদিন মানে এক সময় আমার ম্যাডাম বললো কি রে ফোন যায়ও না আসেও না কি হলো। পরে এই ছেলেটাকে ডাক মারে বললো এই যে ভাইয়া ফোন তো যায়ও না আসে না কি হলো, বললেও যে ফোনটা অফ করে অন করেন তাহলে ঠিক হয়ে যাবে। কিসের ফোন এটা? এটা মোবাইল সেট, কল যাচ্ছে না আসতেছে না ম্যাডামের ফোনে। আচ্ছা, তো এই ছেলেটাকে বলেছে? হ্যাঁ, ওটা ম্যাডামের সাইড দিকে যাচ্ছে, তো ওটাকে যাক মেরে বললো ভাইয়া কল যাচ্ছেও না আসতেও না, এটা ফোনটা কি হলো? ও বললো যে আপনি অফ করে অন করেন। পরে হলো ঠিক হয়ে গেল। পরে আমরা এখান থেকে আমাদের পার্লারে চলে গেলাম 3-4 কি 1 মাসের ভিতরে আমার মনে হলো যে আমি নিজে একটা পার্লার খুলি। তো একই জায়গায় এটা আব্দুল খালিক কমেডিক সেন্টার পড়ে বিশ্বনাথ। তো এই জায়গাতে মানে আমার মাকে বললাম যে মা, আমার মার সাথে একটু একটু কথা হয়, কিন্তু আমি জানি আমার মা আমাকে খুব ছোটোবেলা থেকে আমাকে খুব আদর করেন, যেটা আমি চাই এটা মারা মানে সবসময় শুনতে রাজি হন। মাকে বললাম মা তুমি আমাকে আমার একটা পার্লার খুলে দাও না। মা বললো তুই তখন কাজও কিছু জানোস না, পার্লার দিয়ে খুললে তুই কি পারবে এইসব করতে? আমি বললাম পারবো, তুমি আমাকে করে দাও। মানে আমার একটু শখ উঠলো যে আমি একটা পার্লার করবো, সবাই যেমন পার্লার আছে আমারও থাকবে। তো মা কি করলো, একটু অল্প টাকা খরচ করে সামান্য একটা পার্লার দোকান খুলে দিল। একটা মেয়ে ছিল আর একটা আমি বিউটিশিয়ান ছিল, আরেকজন বিউটিশিয়ান ছিল, আর মানে টুকটাক হাফ বিউটিশিয়ান 2-3টা এরকম ছিল, মোটামুটি ভালোই হতো। তো এই যে দুলু নামের ছেলেটায় আমার যে ম্যাডাম বলছি, ও ম্যাডামের বাইরের কাছ থেকে আমার নম্বরটা নিয়েছে 3 মাস পরে। তখন তো ওর আমার ম্যাডামের পার্লারে এসে মনে হয় আমাকে পায়নি, তখন আমার নম্বরটা ম্যাডামের বাইয়ের কাছে চেয়েছিল, যে একটা মেয়ে যে আমাদের বিয়ের প্রোগ্রামে গিয়েছিল ওই মেয়ের নম্বরটা, তো ম্যাডামের বাইয়ে দিয়েছে আমার নম্বরটা। তো বারবার ডিস্টার্ব তো ফোন আমি তো আর চিনি না, রিসিভ করে ফেলে দিতাম বা একটু মানে এরকম গালাগালি করতাম যে আপনি আমাকে কেন ডিস্টার্ব দেন নাই নিশেনি। হঠাৎ একদিন এরকম প্রায় 1 মাস বা 2 মাসের মতন এরকম আমাকে ডিস্টার্ব দিয়েছে, দিনে 4-5 বার কল দিত। হঠাৎ একদিন ও আমাকে কল দেয়নি। তো আমি মানে ভাবলাম একটা ছেলে আমাকে ডেইলি 4-5 বার কল দেয়, আজ অতটা দিন ধরে দিতেই থাকলো, আজ কেন দেয়নি? তখন আমি এই ছেলেটাকে আমি নিজে থেকে থাকলাম, আমি নিজেই ওকে কল দিলাম। আপনি নিজে থেকেই কল দিলেন? হ্যাঁ, তখন ফোন রিসিভ করলো, তখন আমার ওর কণ্ঠ শুনলো, আমার কণ্ঠ শোনার পরে আমার অটোমেটিক কান্না চলে আসলো। মানে আমি বুঝতে পারলাম না কেন। তো আমি ওকে বললাম যে তোমার ফোন কেন আমাকে আজকে দাওনি? বললো আমি না, আমার যে ভাই তারা লন্ডন থেকে আসছিল, ভাবি তারা, ওদেরকে এয়ারপোর্ট আমি আজকে দিতে যাচ্ছি, তাই আমি একটু ব্যস্ত আছি, পরে ফোন দেব। পরে রেখে দিল। তো আমার মনে হলো যে আস্তে আস্তে ওর প্রতি আমার একটু মায়া বেড়ে যাচ্ছে, কারণ আমি কিচ্ছু জানি না কেন এরকম হচ্ছে, ভাবছি আর কান্না করতেছি। তো ও মানে ওর সাথে আমার মানে আমিও কল দিতাম, ও কল দিত, এরকম কথা হতো। বয়সের ডিফারেন্স কত ছিল? মানে আপনি তো তখন ক্লাস 5-এ পড়া বয়স, ধরে নিলাম আপনার বয়স 10-11 বা সর্বোচ্চ 12। আমার যখন পার্লারের ছিল তখন আমি 13 বছর বয়স। ওর বয়স কত ছিল? 18-17 এরকম ছিল। আচ্ছা, মানে মোটামুটি বোঝার বয়স, সেদিক থেকে আপনি একেবারেই অল্প বয়সী। জি, তারপর ও আমাকে বলল আমি তোমাকে পরে কল দিচ্ছি, আর আমার মানে কিছু কান্না আসছে এই কারণে, মানে আমার মার কথা বা আমার পরিবারটা যে নষ্ট হয়ে গেল। মাঝে মধ্যে আমার মার জন্য খুব কান্না হয়, যখন আমি কষ্ট পাই ওকে কল দিই। এরকম করে করে আমার সম্পর্কটা ওর সাথে একটু গভীর হয়ে গেল। মানে আপনার মা কি আপনার সঙ্গে থাকতো না তখন? না, তখন মানে যখন আপনি থাকতেন কোথায়? আপনার বাবার সঙ্গে? আমার বাবার সাথেও না, আমার বাবাকে যে জায়গায় বিয়ে করেছেন সেই জায়গায় ঘর জামাই। আচ্ছা, আমার মাকেও ঘর জামাই করেছেন, আর একটা যে বিবাহ করেছেন সেটাও ঘর জামাই। তা আপনি থাকতেন কোথায়? আমার নানার বাড়িতেই আমি ছোটবেলা থেকে বড় হয়েছি। তো আপনার মাও তো আপনার নানার বাড়িতেই থাকতো? হ্যাঁ, কিন্তু আমার মা কিন্তু নানার বাড়িতে থাকতেন না, আমার মার চাচা ওনার বাসাত নিয়ে গেছেন। আচ্ছা, ওকে। তার মানে একা একা আপনি থাকতেন? হ্যাঁ, একাই থাকতাম। তারপর আমার 2 ভাই বোনরা কোথায় থাকতো? আমার ভাই একটা ছিল, একটা মানে আমার বাবা যে দ্বিতীয় বিয়ে করেছেন ওনার কাছে নিয়ে গেছিলেন ভাই 2টা, আমি তো আর যাইনি। মানে আপনার সঙ্গে আপনার ভাই বোনও থাকতো না সেই অর্থে? হ্যাঁ, 2জনকে নিয়ে নিছেন। একটাকে শুনছি যেটা 4 বছরের না 5 বছরের, যে ওকে পালক দেওয়া হয়েছিল, ওকে আজ পর্যন্ত খুঁজে পাওয়া হয়নি। ওর নাম রুবেল ছিল। আচ্ছা। তারপর একটা ভাই হারিয়ে গেছে, তারপর 1 ভাই 1 বোন ছিলাম আমরা। ওর বয়স রাসেল, ওর নাম ছিল আমার ভাই যেটা আমার ছোট। আচ্ছা, তো আমরা 2 ভাই বোন ছিলাম। তো একদিন আমার ভাইকে আমার খালা বলল যে ও এখানে থেকে কি করবে, ওকে কাজ করে, আমার বাড়িতে নেই, আমার ছেলের সাথে একটু কাজকর্ম করবে না, চলবে না, না হলে খাবে কি? কাকে বলেছে এটা? আমার ভাইকে। আচ্ছা। তো
তখন আমাকে তো আর মানে কাজকর্মের কথা বলা লাগতো না, কারণ আমি যেতে নানার বাড়ি থাকতাম, আমার খালাতারা আছে, ওদের সাথে সাথ দিলাম, যে কোনো কাজে ওরা এমনিতে আদর করে। আমার প্রশ্নটা বেসিক্যালি ছিল যে আপনার থাকার অবস্থাটা কি। তো আমি বুঝতে পারলাম যে আপনি আসলে একাই থাকতেন, ঠিক আছে। তো দুলুর সঙ্গে আপনি ওই সময়টাতে কথা বলতেন, যোগাযোগ করতেন, তারপর? হ্যাঁ, তখন এই যে আমার মা একটা পার্লার খুলে দিয়েছিল, এই পার্লারে যাওয়া আসা করতাম, আর মেয়েরাও ছিল, মানে আমার ভালোই লাগতো। তো এত অল্প বয়সে একজন আপনার কাছে আসতো লোকজন সাজতে? মানে আমার কাছে না আসলেও ঘরে তো অনেক মানে বিউটিশিয়ান ছিল পার্লারে, যে একজন বয়স্ক মহিলা ছিলেন, হয়তো আমাকে মালিশ হিসাবে না মানলেও অনেকে যোগ করতো। আর কেউ এসে তো আমাকে খুঁজতো না, যাকে কাজ করতো, যে কাজ করতো তারাই চিনতো। আচ্ছা আচ্ছা, ওকে। তারপর মানে এইরকম করে। পার্লারের নাম কি ছিল? পার্লারের নাম ছিল দুলহান সুমি বিউটি পার্লার। দুলহান সুমি বিউটি পার্লার। সুমিটাকে? আমার নাম সুমি আক্তার রিয়া। ও আচ্ছা আচ্ছা, দুলহান সুমি বিউটি পার্লার। আচ্ছা, সিলেটে এটা? সিলেট বিশ্বনাথ আব্দুল খালিক কমিউনিটি সেন্টার ছিল। ওকে, তারপর এরকম করে এই যে আমি যে আমাকে পছন্দ করতো, ওর সাথে এক ধরনের ওর সাথে এক ধরনের আমার সম্পর্ক মোটামুটি ভালোই তৈরি হয়ে গেছে। ও আমার দোকানে আসতো, বা ওর সাথে রেস্টুরেন্টেও গিয়ে খেতে যেতাম, বা কিন্তু ও বেকার ছিল, আমার সব টাকাই যেত। ওর সাথে যে ফোনেই কথা বলতাম আমার টাকা দিয়ে, রেস্টুরেন্টে খাইলেও আমার টাকা। তখন আমি বুঝতাম যে ও তো কোনো কাজকর্ম করে না, টাকা পাবে কোথায়, এটা আমি বুঝতে পারতাম। তারপর এরকম করে প্রায় দিন চলে গেছে। তারপরে একদিন আমার পার্লারটাও দেখা যাচ্ছে বাসা মানে দোকান ভাড়াটা আমি ঠিক মতন দিতে পারতাছি না, কারণ এই যে আমি ওর তলে টাকা খরচ করি, তারপর দোকানের মেয়েরা বা সবাই আমাকে মানে 1 টাকা হলে 2 টাকা বুঝ দিয়ে বসে থাকে, মানে টাকা পয়সার কোনো হিসাব আসাম নাই। শেষ মুহূর্তে আমার মনে হচ্ছে দোকান ভাড়াটা আমার গাড়ি থেকেই দেওয়া লাগতেছে, এরকম অবস্থা চলে গেছে। তো একদিন আমি কি করলাম, যে এই যে দুলুন আমার স্বপ্ন ছিল, আমি ছোটবেলা থেকে আমার একটা স্বপ্ন ছিল, সেটা আমি হয়তো বলিনি, এখন বলতেছি। ছোটবেলা থেকে একটা স্বপ্ন ছিল, আমার বাবার স্বপ্ন ছিল, আমার মার স্বপ্ন ছিল, যে আমি যখন ছোট ছিলাম কেউ জিজ্ঞেস করতো যে কি রে তোর মেয়েকে বড় হলে কি বানাতে, আমার বাবা বলতো যে আমার মেয়ে একজন পুলিশ হবে। তারপর আমার আস্তে আস্তে যখন আমি বড় হতে থাকলাম, তখন আমার স্বপ্ন ছিল যে আমি একজন বাংলাদেশের অভিনেত্রী হব, আমি অভিনয় করবো, এটা আমার স্বপ্ন ছিল। আস্তে আস্তে যখন আমার একটু মোটামুটি বয়স হয়ে যায়, 14-15 দিকে চলে যায়, তখন আমি এই যে সিলেটের টুকটাক কিছু ম্যাগাজিনে কাজ করতে থাকলাম। যেমন কিছু কিছু ফটোগ্রাফ তারা ছবি তুলে ম্যাগাজিনে আমাকে পোস্ট করে দিত, এরকমই। তারপর আমি যাকে পছন্দ করি সে আমাকে এইরকম খালি টাকা পয়সা নিতেই তাকে আস্তে আস্তে আমার প্রতি সন্দেহ করা শুরু করলো। আর আমি একটা জিনিস বলতে চাই, যে যেহেতু ওকে আমি ভালোবাসি, ও আমাকে বিশ্বাস করতে পারলো না যে একটা পার্লারে মেয়ে তুমি ভালো থাকবা কিভাবে, তুমি তো ভালো না, তুমি তো খারাপ। আমি বললাম কেন তুমি এই কথা বললা? আমরা জানি পার্লারের মেয়েরা খারাপ থাকে। আমি বললাম তুমি আমাকে এই কথা কেন বলছো, আমি খারাপ হবো কেন? না, পার্লারে মেয়েরা কত খারাপ কাজ করে। মানে আমি তখন কষ্ট পেয়ে গেলাম যে তুমি আমাকে এই কথা বলতে পারলাম, আমি তো তোমাকে খুব ভালোবাসি। তারপরে বললো যে তুমি যে ভালো আমি এটা বুঝবো কিভাবে। পরে আমি ওর সাথে একটা খারাপ সম্পর্ক করেছিলাম। ও আমাকে বলছিল কোনোদিন আমাকে কষ্ট দিবে না, আমাকে খুব ভালোবাসে, কোরআন শরীফের কসম দিয়ে বললো ও আমাকে বিয়ে করবে। মানে আপনি ভালো এটা প্রমাণ করার জন্য আপনাকে এই ধরনের সম্পর্কে যেতে হবে, এটা বলেছিল? হ্যাঁ, মানে না হলে ও বিশ্বাস করে না যে পার্লারের মেয়েরা বুঝি খারাপ থাকে। আচ্ছা, তো আপনি ভালোবাসার প্রমাণ দেওয়ার জন্য এটা মেনে নিলেন। আচ্ছা, দুলুর সাথে আপনার সম্পর্কটা ওই সময় কত মাস হয়েছে বা কত বছর হয়েছে? 1.5 বছরের মতো। আচ্ছা, তারপরে এইরকমই ওখানে দেখা যায় দিন 2 মাস 3 মাস পর আমাকে ডাকে। তখনও আমি মানে প্রথম অবস্থা ওর ডাকলে আমি ওর ডাকেই চলে যেতাম, কারণ আমি তো ওকে ভালোবাসি। তারপর এরকম করতে করতে এক পর্যায়ে দেখা গেল আমি আরেকজন ছেলেকে মানে মোটামুটি পছন্দ করে ফেললাম। একটা ছেলে বলতে এইরকম, আমি আমার দোকানটা যা অবস্থায়, আমি ওকে আমার মানে ম্যানেজার হিসাবে ওনাকে বলছি, একই গ্রামেরই, ওর নাম ছিল রুবেল, যে ভাই আমার দোকানটা তো এরকম, আমি কোনো আগামাতা খুঁজে পাচ্ছি না, আমার দোকানের কাস্টমার হয় কিন্তু টাকা পরে আমি করতে পারি না। বললো তুমি এক কাজ করো, দোকানটা আমার নামে লিখে দাও, আর আমি তোমাকে টাকা তুমি বললো আমি তোমাকে 3 মাস পরে দিব, আর দোকানটা তুমি আমার নামে লিখে দাও, তুমি তো পারবা না এইসব দোকান চালাতে।
ভাবলাম আসলে আমার পক্ষে এইসব সম্ভব হবে না। আমি বললাম তাহলে আমার দোকানে তো অন্তপক্ষে 50,000-এর মতন সব কিছু আছে, তো তুমি আমাকে কত দিবা? বললো লসেরও দরকার নাই, লাভেরও দরকার নাই, তুমি তো বিক্রি করে দিবা, তাহলে 30,000 টাকা দিয়ে দাও। ভাবলাম, আমি তখন বুঝছি 30,000 অনেক বেশি। আমার চাচা ঠিক আছে ভাই, তাহলে কোন কাগজে সাইন করতে হবে? কাগজে সাইন টাইন করার পরে সাবি টাবি সব আমার কাছ থেকে নিয়ে নিল। এখন সপ্তাহ পরে ও সবার কাছে বলে টাকা দিয়ে দোকান আমার কাছ থেকে কিনে ফেলছে। পরে আমি বললাম, তুমি তো ভাই আমাকে টাকা দাওনি। টাকা না দিলে তুমি কি আমার কাছ থেকে এমএ আমার এই দোকান আমার নামে লিখে দাও? আমি বললাম, তুমি তো বললাম আমাকে পরে দিবা। পরে মানে সব কিছু মিলিয়ে দেখা গেল যে কাগজে প্রমাণ দিচ্ছে যে টাকা আমাকে দিয়ে দিছে, শুধু আমি মুখ দিয়ে বললে তো আর কেউ বিশ্বাস করবে না। পরে কি করলাম, আস্তে আস্তে এই দোকানের মায়াটা ছেড়ে দিলাম। এই দোকানের মায়া ছেড়ে দিয়ে ভাবলাম যে না, আমি এখন অন্য কোনো পার্লারে চাকরি করব। মানে একটা জিনিস বুঝতে পারছি যে আপনার আসলে আপনার সাথে দাঁড়ানোর মতো, আপনার পাশে দাঁড়ানোর মতো আপনার ফ্যামিলিতে কেউই ছিল না, না বাবা না মা। যাকে ভালোবেসেছেন সেও এটা বুঝেছে, এবং যে দোকান আপনার কাছ থেকে নিয়েছে সেও বুঝেছে। আসলে আপনার যেহেতু আপনাকে সাপোর্ট করার মতো কেউ নাই, সুতরাং যেমনভাবে ইচ্ছা তেমনভাবে ব্যবহার করা যাবে, এটা হলো মানে চারপাশের মানুষের বোঝা ছিল। এগুলো একটু খেয়াল রাখতে হবে গল্পটা শোনার ক্ষেত্রে। জি, তো আপনি তারপরে কোন একটা বিউটি পার্লারে কাজ করা শুরু করলেন। লেখাপড়া তো ক্লাস 5-এ থাকতে স্টপ করে দিয়েছেন। স্টেপ বলতে যে যখন প্রথম যে আংটির পার্লারে ছিলাম, ওনার পার্লারে মাঝে মধ্যে যাইতাম আসতাম, এরকম করে করে মানে মোটামুটি এইটা উঠে ছেড়ে দিয়ে দিছি। আচ্ছা। তারপর আমি যাকে পছন্দ করি দুলু, ও বলে কাজ করো তুমি, সিলেট তোমাকে পার্লারে ঢুকিয়ে দিয়ে দিই। বিশ্বনাথ তো ছেলেরা তোমাকে সবাই মোটামুটি চিনে, তা আমি চাই না এই ছেলেরা তোমাকে আর চিনুক। তুমি যখন পার্লার ছেড়ে ফেলছো, তাহলে তোমাকে সিলেট নিয়ে ঢুকিয়ে দিয়ে দিই পার্লারে। ভাবলাম ও যখন চায় তাহলে সিলেটই চলে যায়। আমি এই জীবনের প্রথম যে সিলেট শহরে নিজে একা একা থাকা, তো ও ওর উপর ভরসা করে আমি একটা পার্লারে সিলেটই আসছি। তো আমি কান্না করতেছি যে এই সিলেট আমি থাকতে পারবো না, এরকম আমি সিলেট একটা অবস্থা না। মানে ও আমাকে বোঝালো যে তুমি সিলেটই থাকো, তোমার ভালো হবে। তখন ও বললো আমি আর এখন থেকে তুমি আমার সাথে ডাইরেক্ট কথা বলে ফোনে কথা বলা লাগবে না, আমার পিছনে আর টাকাও খরচ করা লাগবে না। আমি ছোটো মোটো একটা কাপড়ের দোকানে চাকরি নিয়েছি, এখন থেকে আমি কল ডাইরেক্ট করে তোমার সাথে কথা বলবো। তারপর এরকম ও কল দিত, মানে 2 বছর পর থেকে ও আমার সাথে ডাইরেক্ট কল দিয়ে বা রেস্টুরেন্টে খাওয়া দাওয়া লাগলে ওই টাকাগুলো দিত, আমার তেমন বেশি খরচা লাগতো না। কে? দুলু। ওকে। আর 2 বছর পর্যন্ত আমার টাকাই খরচ হয়েছে। তারপর এইরকম করে আমি মনে করেন আর আছে তো, ও আমাকে একটু সন্দেহ করতো, মনে করতো যে সিলেট ফোন আসে, বারবার ফোন আসতেছে, মনে হয় আমি অন্য কোনো ছেলেদের সাথে কথা বলি, আর ওর পরিজনে ঠিকই আমাকে টেক্কা নিত। তো আমি ওকে একদিন বললাম, এক সময় ওর জন্য আমি খুব পাগলের মতন ছিলাম, যে ওকে বললাম তুমি আমাকে বিয়ে করে নাও। ও বললো এখন না করবো, তোমাকে পরে। এরকম করে আমাকে আশা দিয়ে দিয়ে রাখে, আমিও খুব ভরসা করি হ্যাঁ তো করবে। এক সময় আমাকে বললো, এরকম কত দিন যাওয়ার পরে একদিন বললাম তুমি আমাকে বিয়ে করবা না? বললো করবো, তাহলে এক কাজ করো। আমাকে একটা শাড়ি দিয়েছিল, লাল শাড়ি। আমি বলছি বলছে তোমাকে কোর্ট ম্যারেজ করে ফেলবো, আর খাবিনটা তোমার কাছে থাকবে। তখন আমি খাবিন টাবিন এইসব কি, অত কিছু বুঝি না। আমি ভাবছি আচ্ছা খাবিন আরটা এইসব আমি বুঝতেছি না, তুমি আমাকে বিয়ে করে নাও। বলাতে ঠিক আছে, আমাকে একটা শাড়ি দিয়েছিল, মানে যেরকম মানুষ একজন বিয়ে করলে যা যা প্রয়োজন হয়, কিছু কসমেটিক দিয়েছিল, এরকম দিয়ে বললো আমি তোমাকে কোর্ট ম্যারেজ উকিলের মাধ্যমে করব। আমাকে শাড়িটারে দিয়ে স্বপ্ন দেখিয়ে পরে বলে কি আরও কিছুদিন পরে বিয়ে করি। পরে আস্তে আস্তে আমি ভাবলাম না, ও আমাকে বারবার স্বপ্ন ভেঙে দেয়, আর এটা মেনে নেওয়া যাচ্ছে না। আমারও তো এটা মানে আমিও তো এটা মানুষ, আমাকে তাইলে করবে না ডাইরেক্ট বলবে, মিথ্যা আশ্বাস দিবে কেন? পরে জাস্ট আমি আর ওকে বিয়ের কথাও বলি না, কিছুর কথাও বলি না। এখন আমি চাচ্ছি যে আমি আমার জীবনটাকে নিজের মতনই সাজাবো। আস্তে আস্তে প্ল্যানিং করলাম না, আমার স্বপ্ন পূর্ণ হতে হলে সিলেট যখন আসছি শহরের ভিতরে, তো টাও সব কিছু আমি বুঝি। তো আস্তে আস্তে ফটোগ্রাফ বলো, বিভিন্ন স্টুডিওর মাধ্যমে আমি একটু চ্যানেল লাগালাম, যে আমার স্বপ্ন এরকম কিছু বাইরে আমাকে বলছে তোমাকে আমি সাহায্য করব, বা সিলেটেরও কিছু আঞ্চলিক নাটকের অফারও আসছে। হ্যাঁ, এখন আমার মনে পড়ছে আপনার গল্পটা, আপনার অনেক আগে আপনি বলেছিলেন রেডিওতে, সেটা প্রচারও হয়েছিল। আপনি কিছু মডেল ছবিও নিয়ে এসেছিলেন হ্যাঁ সেই সময়। রাইট। যারা শুনেছেন, যারা আমার পুরনো শ্রোতা আছেন, তাদেরকে একটু ইন্টারাপ্ট করছি। এই পর্যায়ে এই গল্পটা রেডিওতে প্রচার হয়েছিল, কিন্তু এক পর্যায়ে
পর্যন্ত প্রচার হয়েছিল। এটা আমার লাইফের একটা হিস্ট্রি হয়ে গেল আজকে, যে কোনো গল্প সেকেন্ড টাইম প্রচার হচ্ছে, কিন্তু সেকেন্ড টাইম প্রচার মানে এটাই না যে সেই গল্প আপনারা শুনছেন। এই গল্পটা প্রচার হয়েছিল ওনার কথা অনুযায়ী কত বছর আগে? 3 বছর হয়ে যাবে। 3 বছর আগে প্রচার হয়েছিল। 3 বছর পরে, মানে এই 3 বছর গল্পটা প্রচার হওয়ার পরে 3 বছর কি ঘটেছে ওনার জীবনে, উনি আজকে কোথায় দাঁড়িয়ে আছে, এইটা হচ্ছে আজকের গল্প। খুবই ভয়ানক গল্প, এবং সেটা আমি আপনাদেরকে বলতে চাই। তবে তার আগে আমি একটু শর্ট করে ওই পুরো লাইফটা একটু তুলে ধরছি, নইলে আপনারা বুঝতে পারবেন না, কারণ অনেকেই হয়তো গল্পটা শোনেননি। এবং পুরনো এপিসোডগুলো যদি আপনারা ঘাটেন, যদি এটা ইউটিউবে থেকে থাকে, যদি আমি জানি না, কারণ ইউটিউবে ওই সময়টাতে আপনার কর্তৃপক্ষ, আমাদের যে রেডিও কর্তৃপক্ষ ছিল তারা আপলোড করতো না, আমিও করতাম না, অনেকেই করেছেন, আমি ঠিক জানি না, যে সেখান থেকে আপনারা যদি ঘেটে ঘুটে বের করতে পারেন তাহলে ওনার ছবি, উনি যে মডেলিং করতেন সেই ছবি, পাশাপাশি হচ্ছে আমার মনে আছে, এখন মনে পড়ছে ওনার যে ফেস বর্তমানে, সেই ছবিটা দিয়ে আমরা গল্পটা পাবলিশ করেছিলাম। জি বলেন। তারপর কিছু আঞ্চলিক নাটকের অফার আসছিল, তখন আমি রাজি হই না, কই ধরো আমি সিলেটি নাটক করবো কেন, আমার তো স্বপ্ন ছিল যে আমি একটা ছবিতে কাজ করব, এরকম একটা স্বপ্ন ছিল। ভাইয়া তারা বললেন, শোনো, ছোট থেকে তোমার বড় হতে হবে, তুমি ফুট করে তো আর উপরে উঠতে পারবা না, আস্তে আস্তে কাজগুলো করে তুমি একদিকে আগাতে হবে। তখন আমার লক্ষণ ছিল যে আমার স্বপ্ন আমি পূর্ণ করব, এরকম একটা লক্ষণ ছিল। আর দুলু, যে ওকে আমি তেমন পাত্তা দিতাম না, কারণ আমি দেখলাম যে ওকে আমি বোঝাতে চাইলাম যে ও আমাকে যেসব জায়গায় আমি চাকরি করতাম, আমাকে সবসময় যা হয়নি তাই মিথ্যা কথা বলতো, সন্দেহ করতো। পার্লারের ম্যাডাম তাদেরকে বলতো তো আমি এই করেছিলাম, মানে অনেক ধরনের কথা বলতো, যে একটা মেয়ে আর 10 জন মেয়ের সামনে মাথা খাড়া করে তাকাতে পারতাম না, লজ্জা লাগতো। তো মানে অনেক ধরনের অনেক কিছু বলেছে। আমার মা যে জায়গায় সেকেন্ড বিয়ে বসছেন, ওনাকে আমার এটা আমি ওকে ভরসা করে দেখে কিছু পিক ছিল, আমার মার সেকেন্ড হাজব্যান্ড, উনি তো আমার বাবার মতো, নিজেতেই আমার মামা ছিলেন, এখন তো উনি আমার বাবাই এক মতো। ওনাকে আমার এইসব পিকচার দেখাইছে, মানে আমার মার সংসারটা ভেঙে যেতে আসলো। আমার মাকে বলে, এই তোর মেয়ে এই করে সেই করে, তোর মেয়ে ভালো না, তোরকেও আমি রাখবো না, তালাক দিয়ে দিব। এক পর্যায়ে আমার মার সংসারটাও চলে যেতে চেয়েছে। মানে এইসব ছবি আপনারা আদান প্রদান করতেন আপনাদের মধ্যে? হ্যাঁ, ভালোবাসেন বলে এগুলো দিতেন, এবং সেটাকে দিয়ে সে ব্ল্যাকমেইল করেছে। তারপর আমি যে প্রশ্নটা করেছি সেটা কি ঠিক আছে, মানে সেটা দিয়ে সে ব্ল্যাকমেইল করেছে? হ্যাঁ, ওগুলা তো বলতো যে ওগুলা আসলে ওই যে ওর ডাকে আমি চাইতাম, আমাকে ঘুমের ধুন্দে এই কাজগুলো করতো। আমাকে একদিন ও ঘুমের ট্যাবলেট খাওয়াইয়া আমি 24 ঘন্টা ঘুমিয়েছিলাম। আমি তো মনে হয়েছিল যে আমাকে 1 গ্লাস পানি আর নাফা ওষুধ বলেছিল যে এটা নাফা ট্যাবলেট, তুমি খাও, তোমার জ্বরটা থাকলে কমবে। আমি ওকে তো সবসময় ভরসা করতাম, ও যদি আমাকে বিষও বলতো আমি খাইতে বিশ্বাস করতাম। কিন্তু এই ওষুধ খাওয়ার পরে আমি মনে হচ্ছিল আমি একদিন এক রাত কিছু বলতে পারিনি। আচ্ছা, আমি ঘুমেছিলাম। এই সময়টাতে এই ছবিগুলো সে তোলে, তখন ও ছবিগুলো তুলে আবার আমাকে দেখিয়েছিল। তখন আমার হোয়াটসঅ্যাপ ছিল, হোয়াটসঅ্যাপে ছেড়ে দিয়েছে, বল তুই এই দেখ তুই কী রকম ঘুমাইছ। তো আমি মাঝে মধ্যে কষ্ট পাইছি যে ও যখন এরকম ছবি তুলতে পারতো, যেতে আমি ওকে পছন্দ করি, ওর জন্য অত কিছু করতে পারি, অ্যাটলিস্ট এই ছবিগুলো তোলার কি অনুমতি দিতে পারি না? ওকে। তারপর ও এই ছবি আমার মানে মার হাজবেন্ডকে দেখাইছে যে দেখেন এই আমার সাথে এইরকম করছে সেই রকম করছে। তখন আমার মার সংসারটা একরকম ভেঙে যেতে চেয়েছিল। পরে কি যেন মা বুঝাইছে মামাকে, তো মামা আর এত করেনি। তখন আমার মামা চেয়েছিলেন আমাকে অন্য একটা জায়গায় বিয়ে দিয়ে দিবেন, বিয়ের বিদেশি বা বাংলাদেশি যেখান থেকেও যায় এরকম আসে। আমি বলছি যে আমি এখন বিয়ে করবো না, আমার মাকে বলছি আমি এখন বিয়ে বসবো না, আমার একটু স্বপ্ন আছে মা, এই স্বপ্নটা পূর্ণ হলে আমি নিজে একটা ভালো ছেলে দেখে বিয়ে করব। মা বলছে আচ্ছা, মেয়ের তখন বয়স হয়নি, আর ও বুঝবে আমার মেয়ে। আমার মা বিশ্বাস ছিল যে আমি এমন কিছু করব না যে আমার মার মান সম্মান ডুবে, এটা আমার উপর ভরসা ছিল। আর আমিও বুঝতাম যে কিছু মোটামুটি, এত অবুঝ ছিলাম না। তখন আমি চেয়েছি যে এরকম কিছু ফটোগ্রাফ তারা আছে, এদের কিছু কাজ করতাম, ওরা ম্যাগাজিনে দিত, কিছু টাকা পয়সা ওরা দিত, কিন্তু আমি বেশি টাকা নিতাম না যেতে, কারণ আমার টাকার দরকার ছিল না। আমি একজন পার্লারও 8-9 হাজার টাকা স্যালারি পেতাম, এই টাকা দিয়ে আমার বাড়ি তো দেওয়া লাগতো না, আমি নিজের মতনই চলতাম। আমার যদি জামা লাগে জামা কিনতাম, মানে আমি খুব সাজগুজ করতে পছন্দ করতাম, কোনোদিন একটা টাকায় আমি জমাইয়া রাখিনি। এই দুলু আমাকে এরকম করতে করতে এক পর্যায়ে ও আমাকে অনেক সন্দেহ করে ফেললো যে আমার অন্য জায়গায় মানে সম্পর্ক হয়ে গেছে। তো একটু একখানো হয়েছে এইসব, আমি আসলে যেতখানা যদি
মানে একটা ছেলের সাথে আমি সম্পর্ক করে 2-1 মাস পরে আর কথা বলার ইচ্ছে জাগে না, তারপরে আমার দুলুর কথা মনে হয়ে যায়। মানে এর মধ্যে আপনি চেষ্টাও করেছেন অন্য ছেলের কাছে ডাইভার্ট করার জন্য নিজেকে? হ্যাঁ করেছি, কারণ আমি ওকে বলতে পারতাছি না, কারণ আমি চেয়েছি ওর কথা মনে হলে আমি অন্যকে ফোন দেই বা ফেসবুক মানে ওকে চালাইতাম। ভুলে থাকতে চেয়েছেন কিন্তু পারেননি? না, আচ্ছা। বা ফেসবুক চালাইতাম, একটু তো ফ্রেন্ড থাকতেই পারতো, ওদের সাথে কথা বলে চাইছিলাম যে ভুলে যাওয়ার, কিন্তু ভুলতে পারিনি। তারপরে মনে পড়ে যায়, তখন না ওদের সাথে 1-2 মাস 3 মাস কথা বলার পরে যখন আমি খারাপ আচরণ করি ওরা এমনিতেই চলে যায়। তো এরকম করে অনেক চেষ্টা করার পরে ওই ঘুরি ওর কাছেই আসে, ঘুরে ফিরে ওর কাছেই আসতেন? হ্যাঁ। একসময় দেখা গেল ও মানে আমাকে মানে রাস্তাঘাটে বিভিন্ন সন্ধ্যা যে যেটা বলে, কারণ ওর সাথে সম্পর্ক মোটামুটি সবাই জানতো, আশপাশের যেসব জায়গা চাকরি করতাম ম্যাডাম সহ সবাই জানতো। পরে একসময় দেখা গেল ওকে যে যেটা বলে সেটাই সন্দেহ করে, সেটাই বিশ্বাস করে। তারপর আমি এক সময় আমি ও পাল্লাটা চেঞ্জ করে দিলাম, যে পাল্লার ও দিয়েছিল সেই পাল্লাটা চেঞ্জ করে অন্য পাল্লারে চলে গেলাম আমি আমার মতন করে। ও একটা পাল্লা দিয়েছিল আপনার জন্য? ও আমাকে একটা পাল্লারে বলছিলাম না যে সিলেট একটা শহরে একটা পাল্লারে চাকরি তিনা ঢুকিয়ে দিয়েছিল। চাকরি দিয়েছিল শুধু? হ্যাঁ ওকে। ও পরে এই ও চীনা জায়গা থেকে আমি ও চীনা জায়গা চলে গেছিলাম, আমি যাতে নিজে ডিস্টার্ব না খুঁজে। করতে পারে। হ্যাঁ, সিম টিম সব চেঞ্জ করে ফেলছি, কেউ নুসুরত 6 মাস গেছে, তারপর আবার খুঁজে বাইর করছে আমাকে। ওই খুঁজে বের করেছে? ও আমি একদিন রাস্তার দিকে যাচ্ছি, এখন ভাবতাছি একটা ছেলে, আমি তো আবার ম্যাডামের বাসায় থাকি, যতটা জায়গা চাকরি করছি মালিকের টাকা খাওয়া এবং কি মালিকের যে ম্যাডামের পরিবারের সঙ্গেই টাকা এরকম। এখন পর্যন্ত যতটুকু বুঝেছি গল্প, তাতে আমার মানে এটা সবাই বুঝবে বা সবাই বলবে, সেটা হলো যে আপনারা দুজনই দুজনকে খুব ভালো চাইতেন, কিন্তু দুজনই আবার দুজনের কাছ থেকে দূরে থাকতে চাইতেন, দুজনই আবার দুজনের কাছে চলে আসতেন। এক ধরনের ক্রেজি লাভ ছিল, মানে ছোট বয়সে যেটা হয় ঝগড়াঝাটি হলে দূরে সরে যেতে চাইতেন, ওকে ভুলে থাকতে চাইতেন কিন্তু ভুলতে পারতেন না। এটা দুই পক্ষ থেকেই হতো, মানে আপনিও ওকে খুঁজে বের করতেন, এও আপনাকে খুঁজে বের করতো। তারপর ও আমাকে একদিন আমি মানে যার ম্যাডামের বাসায় থাকতাম, ওনার হিসাবে ছিল যে আমি সব মেয়েদের আগে গিয়ে পার্লার খোলা লাগবে, কারণ ওরা আসবে 10টার সময়, আমি 8:30টার সময় গিয়ে পার্লার খুলতে হবে। এরকম মানে এই সুবিধার জন্য কিছু ম্যাডামরা মেয়েদেরকে বাসায় থাকা খাওয়া সহ দায়িত্ব নেয়। আচ্ছা। তো আমি তো এরকমই সবসময় করতেছি। তো একদিন আমি পার্লারের সামনে গিয়েছি, দেখতেছি ও যে দুলুটা এক দোকান থেকে বাইরেই আসতেছে, আমি দেখে ভয় পেয়ে গেছি। আমি কিন্তু তখনকার বলেন আমি হাঁটা জিনিসটা অনেক ভালো পছন্দ করতাম, এই গান শুনে শুনে হাঁটতাম, আমার ভালো লাগতো। তো আমি সবসময় হাঁটাচড়া করতাম, আমি ভয় পেয়ে গেছি ওকে দেখে। তখন আমি কি করছি, আমার কাছে 2টা ফোন ছিল, কারণ আমি একটা ফোন ছিল, 2টা ফোনের 2টা সিম ঢুকানো ছিল। ওকে দেখে আমি একটা ফোন কিভাবে লুকাবো আমি নিজে বুঝতে পারিনি। না সরি, এক ফোনের মাঝে 2 সিম ছিল। আচ্ছা আচ্ছা। তখন আমি চেয়েছি যে যদি ও তো আমার দিকে তাকাচ্ছে আর হাঁটতেছে, কারণ ও তো বুঝতেছে আমি মোবাইল হয়তো একটা লুকাবো, ও মানে আমার ব্যাগ নিয়ে টানাটানি করতেছে। কিন্তু আমি বলতেছি যে রাস্তাঘাটে মানুষজন দেখতেছে তুমি পার্লারের ভিতরে আসো, আচ্ছা তোমাকে ফোন দিচ্ছে। ও আমি গেট খোলার আগে ও নিজেই আগে ঢুকে ফেলছে পার্লারের ভিতরে। মানে এতদিন ধরে খুঁজতেছিল আপনাকে, খুঁজে পেয়েছে। ও মোবাইল নিবে, আমার কাছে টানাটানি করতেছে যে মোবাইল দে, আমি মোবাইলের মধ্যে দেখবো তোর 2টা সিম নি। আমি বলছি না একটা সিম, বলছে না 2টা সিম আছে। পরে আমি কি করলাম, আমি বললাম যে তুমি এখানে দাঁড়াও, আমি তোমাকে সিম দিচ্ছি বের করে, তোমাকে দেখাচ্ছি। তা ও মনে হয় ভরসা করে দাঁড়াইছে। দাঁড়ানোর পরে একটা সিম ছিল আমার মানে ব্যাটারির উপরে, এই সিমটা আগলোস মানে খাবার খোলার সঙ্গে সঙ্গে সিমটা আমার পায়ের উপরে পড়ে গেছে, ও খেয়াল করেনি ততটা। তখন ওই খাবার খুলছে, ও ফোন টান মারি নিয়ে নিছে, আর সিমটা নিচে পড়ছে, ও অত খেয়াল করেনি। তখন এই সিমটা পড়ছে নিচে, আমি আবার পায়ের জুতার তলায় এই সিমটাকে জাতা মারি ধরছি যাতে ও দেখতে পারে না। তখন আমি বললাম দেখছো আমি যে একটা সিম চালাই, তুমি বিশ্বাস করো না? হয় যা, এতদিনে একটা বিশ্বাসের কাজ করলে, নাহলে তো 2টা-3টা ফোন চালাইতেই থাকস। পরে এই সিমটা ও মানে এই মোবাইল নিয়ে কি লাড়ালাড়ি করতেছে, আর এই সিমটা আমি ডাইরেক্ট নিচে লাইম না একটা যে দোকানের বাইরে ছিল, এই ফুলকলি ছিল, ফুলকলির দোকানের বাইরে বলছি ভাইয়া এই সিমটা আপনি রাখেন, জানুন আমি পরে আসা নিচ্ছি। কারণ হচ্ছে পরে এইদিক নিচে একটা ছেলে বসে তৈছে, ও আবার দেখে ফেলছে, ফোন দিয়ে বলছে ভাই এইখানে এসে কি রাখতে যাইতেছে বুঝতে পারতেছি না। ও জলদি নিচ্ছে। 2-3টে সিম চালালে সমস্যাটা কোথায়? ও মনে করে যে আসলে ওর জন্য আমি 2টা সিম চালাই, কারণ ও 1 মিনিট ওয়েটিং দেখতে পারবে না। ওয়েটিং যদি দেখে এমন গালাগালি বসাবসি মানে অবস্থা, মানে বাপ মা কেউ
মানে দুনিয়ায় থাকতে পারবে না, সবাইকে এমন ধরনের গালাগালি করবে। আমি এই বইয়েতে 2টা সিম চালাই, যদি আমার এটা বান্ধবীও থাকতে পারে, আমার এটা বন্ধুও থাকতে পারে, আমি কথা বলতে পারি না। রাইট, তো তারপরে কি হলো? পরে আমি ও আসা নিছিলাম চলে, আমি এই দোকানদারকে জিজ্ঞাসা করছে, ভাই ও কি আপনার কাছে কিছু দিছে? উনি বললেন না তো, উনি আমার কাছে আইসক্রিম নিতে আসছেন। মানে ও কথাটা উনি অন্যরকম বুঝিয়ে দিয়েছে। তাহলে ও সিম আর মোবাইল নিয়ে চলে গেল। পরে এরকম প্রায় করে মোবাইল নিয়ে নে, আবার আমি গিয়া বিছনাটাকে আনা লাগে প্রায় সময়। ইমুতে ও তোমার ইমু না, তখন তো হোয়াটসঅ্যাপ ছিল, ভাইবার ছিল, এগুলোর মধ্যে ওর আর আমার প্রোফাইল পিক দিয়ে রাখবে, এমন প্রোফাইল পিক দিয়ে রাখবে মানে মানুষজন এমনিতে খারাপ বুঝবে। তো এইসব করে অনেক ঝামেলা করে। তো আমি আস্তে আস্তে বোঝা গেল যে আমি আমার বাড়িতে গিয়েছিলাম, গিয়ে একটা দূর সম্পর্কে মামাও লাগে বা দূর সম্পর্কে মামা, তো ওনার সাথে একটু কথা বলার চেষ্টা করলাম যে এরকম আমি এখন কি করব মামা, আমি তো এটা বড় সমস্যার মধ্যে পড়ে গেছি। ওনার সাথে সব শেয়ার করলাম যে আমাকে ও এরকম করে সেরকম করে, ওর কথা অনুযায়ী যদি আমি আজকে বলবে এই তুই আজকে আস আমার কাছে, আমি দেখা করব, আমি যদি যাই না তাহলে আমার সাথে অনেক খারাপ আচরণ করে, তো আমার বাধ্যতামূলক যাইতেই হয়। আমি কি করব? উনি বললেন এক কাজ কর, এই সেলের নম্বর ডিলিট করে ফোন ডিলিট করে তুই পার্লারে যাস না, বাড়িতেই থেকে যা। আচ্ছা, এখন আমার অভ্যাস হয়ে গেছে পার্লার থেকে, আমি তো আর বাড়িতে থাকতে পারতেছি না। এখন আমি বলতেছি না মামা, আমার তো একটা মাসে একটা খরচ লাগে। তারপরে আমি উন্মুক্তত ভর্তি হয়েছি, তেমন আবার তোমার কোচিংও করি, এগুলার টাকাও দিতে হয়, সব কিছু মিলে আমার খরচ আছে, আমি ওনাকে বললাম। তারপরে যে আমার ম্যাগাজিনের জন্য প্রায় সময় অনেক কিছু জায়গায় যেতে হয় কাজ করার জন্য, ওনাকে বুঝিয়ে বললাম যে মামাতে এক কাজ করে আমি আরেকটা পার্লার চেঞ্জ করে আর সিম চালাবো না, এটা বন্ধ করে দিই। উনি বললেন দেখো কি করো। তারপর ও আমাকে এইখানে কিন্তু অনেক বুঝতে পারতেছেন, অনেক ঝামেলা হয়েছে, মারামারি ওসাওসি, কারণ ওর কাছে আমি যাই একটু শান্তি ফিল করার জন্য, কারণ আমি ওরে এতটুকু জানি না। আমার মনে হয় যে মানুষ যখন কষ্ট পায়, দুঃখ পায়, মার কাছে গেলে যেরকম একটা মানুষ শান্তি ফিল করে, আমি ওরকম মনে করতাম ওর কাছে গেলে। কিন্তু ও কি করে আমাকে মারামারি দরাদরি করে, শুধু আমার এসব ভাল লাগে না। ওর কাছে যাই যদি আমি একটু শান্তি অনুভব করার জন্য, ও যদি আমাকে মারে ধরে সন্দেহ করে, তাহলে কি আর হয়? তখন আমি আস্তে আস্তে ওকে ভুলে যাওয়ার চেষ্টা করি, আর ওকে আমি ফোনও দিতে চাই না, কিছু করতে চাই না। এরকম অবস্থায় আমাকে ফোন দিতে চাইলে আমি তেমন পাত্তা দিই না, আমি ব্যস্ত দেখাই, খুব বিজি আছি রাখো বা এরকম কিছু দেখাই। তো একদিন বৈশাখীর দিন আমি পার্লারতেই সাজগুজ করে আমি একটু শিশু পার্কে গিয়েছিলাম। আমি কিন্তু আবার পার্কও যেতে খুব পছন্দ করতাম, কিন্তু যে পার্কে ও আমাকে শিখাইছে সেই পার্কেই যেতাম। ও আমাকে সবসময় শিশু পার্কেই নিয়ে যেত। তো তখন তো ওর সাথে ঝগড়া ছিল, আমি চেয়েছি যে আমি নিজেই সাজগুজ করে শিশু পার্কে যাই, মানে ও আসবে বলে না, আমি আমার নিজের মতন চেয়েছি একা একা ঘুরবো। তখন ওর সাথে আমার বেশি কথা হতো না। দেখতাম আমি যেসব মেয়েদের সাথে কথাবার্তা বলতাম, ওদের সাথে ও সম্পর্ক করতো, কথা বলতো। তখন আমার মনে একটু খারাপ লাগতো যে ওর সাথে ওকে আমি ভালোবাসি আর ও অন্য মেয়েদের সাথে কথা বলে, এটা আমার নিজেরই খারাপ লাগতো। তখন আমি নিজে ওকে ভুলে যেতে চাচ্ছিও, কারণ আমি ওটা দেখতেছি ও আমার স্বপ্ন পূর্ণ হতে দিবে না, বলছে এইসব কাজ করতে পারবা না, বলছে তুমি এইসব কাজ করলে তুমি জানো পরিচালকরা এই করে সেই করে সেই করে, মানে ফটোগ্রাফার হতে পারবা না, অভিনয় করতে পারবা না, বলছে ফটোগ্রাফার তো না, সরি, মানে মডেলিং করতে পারবা না, এবং হচ্ছে আমি যে আমার স্বপ্ন অভিনয় করবো এটাও পারবো না। ও বলছে যে এইসব করলে ছেলেরা এই করে সেই করে, তুমি কি এটা পারবা করতে? আমি কই আমার স্বপ্ন পূরণের জন্য আমি সব পারবো। কিন্তু ও আমাকে যেরকম প্রশ্ন করছে আমি উত্তর দিয়েছি এরকম, কিন্তু ও আসলে মাইন্ডে নিয়ে নিছে। তো ও বলতো বুঝতে পেরেছি। তো ও আমাকে মানে প্রায় সময় আমার মুখের মধ্যে নৌকের স্পট ফেলে দিত, খামসি মেরে, মানে যাতে করে আপনার চেহারায় একটা স্পট তৈরি হয়, এবং স্পট তৈরি হলে যাতে আপনি অভিনয় করতে না পারেন। প্রায় সময় গালের মধ্যে খামসি দিয়ে আমার গালটা মানে খুব বিড়ালের ঠ্যাঙ্গের মতন আশ্রা হয়ে যেত। তো আমি এইসব ভাবনা হয়তো ও মানে ডং আমি আসলে এরও সিরিয়াস ভাবে ভাবিনি যে ও আসলে কি চাচ্ছে, এটা আমি বুঝতেই পারিনি। ও আমাকে বললো যে সুমি এক কাজ করো তুমি। আমি বললাম হ্যাঁ বলো। বলে যে তুমি আমার কথা মতো চলবা। আমি বললাম তোমার কথা মতো তো চলতে আজ বয়স আমার হয়ে যাচ্ছে 15 গিয়ে 16, আর কি শুনবো।
বলল না এখন সিরিয়াসলি কথা হয়েছে যে তুমি যদি আমার কথা শোনো আমার মতন চলতে হইবে কি যে আমি যেটা বলবো সেটা ওয়েটিং থাকতে পারবো না, ফোনে কথা বলতে পারবা না, আমি যখন ডাকবো তুমি দৌড় মারে চলে আসবা, এইরকমই। আমি তো চলেও যাই চলে আসি। ও আমাকে ডিল করছে প্রতি মাসে 3 মাস পর পর ওর সঙ্গে আমি গিয়ে থাকবো। এটা কি সম্ভব বলেন? প্রতি মাসে 3 মাস পর পর ওর সঙ্গে গিয়ে আমি কীভাবে থাকবো? আমি তো চাকরি করি না, পড়ছে না, এরকম থাকতেই হবে। তারপর ভাবলাম আমিও ওর কথা ফেলে দিতে পারবো না, কারণ ওকে আমি খুব ভালোবাসি। আর ওকে যতটুকু ভালোবাসি তার চেয়ে আমার মনে হয় যে আমি যখন কষ্ট পাই, দুঃখ পাই, ওর সাথে কথা বললে বা ওর কাছে বসলে আমার লাগে সব দুঃখ কষ্ট দূর হয়ে যায়। তো এরকম ওর কথাটাও আমি রাখি, যতই ঝগড়া চাকরি হোক রাখি। একসময় ওর ডাকলেই আমি যাইতাম না, আমি বলতাম না আমার ম্যাডামে দিচ্ছেন না, এইসব করে বাহানা দেখাইতাম, কারণ আমি যাইতে চাই না। এখন ও কি করলে না আস্তে আস্তে বুঝতে পারলো যে আমি ওর সঙ্গে আর নাই। ও আমাকে বিভিন্নভাবে মানে টর্চারিং শুরু করে, রাস্তাঘাটে অনেক অপমান, অনেক কিছু, যা আমি নিজে চেয়েছিলাম যে আমি যদি পারতাম মরেই যেতাম। সব জায়গা যত পরিচিত অপরিচিত মানুষ আছে সবাইকে আমার সম্পর্কে বাজে বাজে কথা বলে, আমি এই ছিলাম, আমি সেই ছিলাম, আমি খারাপ ছিলাম, আমি ভালো মেয়ে না, আমি আর 10টা ছেলেদের সাথে এই করি সেই করি, অনেক কিছু। এইসব শুনতে 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 লাস্টে ভাবলাম যে আমি আমার জীবনটাকে ওর কাছ থেকে দূরে যত সরাইবো ততই আমার জন্য ভালো। সবাই যার কাছে বলি সবাই বলে এই ছেলে তোকে ভালোবাসে না, ও তোকে ইউজ করতেছে, ভালোবাসে এমন হয়। তো আমি সবাই বুঝাইলেও আমি সবার কথা ফেলে দিয়ে ওর কাছে চলে যেতাম, ওর কথাটাই চলে যেতাম। মানে আমার মনে হতো ওই আমাকে ভালোবাসেন, হয়তো একটু শাসন করে, এইটাই। এই কথাগুলো খেয়াল রাখবেন প্রিয় শ্রোতা, এবং এটা যে কত এক্সট্রিম লেভেলে প্র্যাকটিস করেছে সেটাই হচ্ছে আজকের গল্পটা। হ্যাঁ, পরে আমি ভাবতাম ও হয়তো আমাকে খুব ভালোবাসে, এর জন্য আমি যদি ওর সঙ্গে একটা পার্কে যাই তো ও কি করতো, অন্য ছেলেরা যদি আমার দিকে তাকায় ও মনে করতো এই ছেলের সাথে আমার প্রেম আছে, কোনো হয়তো প্রেম ছিল, নাহলে তাকাবে কেন? ডাইরেক্ট ও ছেলে আমাকে বলবে এইখানে দাঁড়া আমি আসতেছি, এই ছেলেকে গিয়ে জিজ্ঞাসা করবে। উনি যদি আমাকে চিনে বলবে হ্যাঁ চিনি, না চিনলে তো আর বলবে না। উনি কি বললে না বললে সেটা জানি না, এসে আমাকে বলবে এই ছেলে বলছি কি জানোস তোর সাথে সম্পর্ক ছিল, তোরা নিয়ে এই করছে সেই করছে, দেখ তুই কত খারাপ, বাদে এই নিয়ে যে জায়গায় যাবো ঝগড়া চাকরি। মানে এইসব করতে করতে লাস্টে আমি সত্যি যে ও আমাকে যে ভালোবাসে বা আমি যে ওকে ভালোবাসি সেই জিনিসটা উঠে যাচ্ছে। আমি এখন চাচ্ছি যে আমি শুধু এটাই বলি যে ওর জীবন থেকে সরে গিয়ে আমি আমার জীবনটা নিজের মতন সাজাতে। কিন্তু ওকে কল না দিলে যেমন আমিও থাকতে পারি না, সারাদিন গেলে একবার না একবার আমার কল দিতে হয়। তখন আমি ভাবলাম আমি একটা ছেলের সাথে আমার একটু সম্পর্ক তৈরি হয়, ওর নাম ছিল স্বপন, ও একজন স্টুডিওর মালিক ছিল, সিলেটের বড় স্টুডিওর মালিক। আমি ওনাকে ফোন দিয়েছিলাম, উনি বলেছিলেন ওনার একটা স্টুডিও ব্যাগ ছিল, শপিং ব্যাগ, যেটা মডেল হিসাবে কাজ করতে হবে আমার। বলছেন যে আমার কিছু ব্যাগ বাইরে হইবে দোকানের জন্য, তুমি এই ব্যাগের মধ্যে মডেল হিসাবে একটা শাড়ি, আমি তোমাকে শাড়িটা দিব, আর কীরকম কী করতে হবে সেটা আমি বুঝিয়ে, আর এটা মানে পাহাড়ের উপরে মানে সিনারিটা থাকবে, ছবিটা তুলবো। আমি বলছি আচ্ছা ঠিক আছে ভাইয়া। তাইলে বলছে যে মানে আমাদের সিলেটে যে মডেলটা যেরকম দাঁড়িয়েছিল ওনার ছবি দিয়েছে যে সেম এরকমই হতে হবে সব কিছু। তো আমি রাজি হয়েছি। এরকম করতে করতে ওনার সাথে একটু কথা বলতে 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 ওনার প্রতি একটু মানে বোঝা গেল যে ওনার প্রতি আমি একটু দুর্বল হয়ে যাচ্ছে। মানে উনি প্রায় সময় কল দিতেন রাতকে, যে তুমি কি করো, কেমন আসছো, খাওয়া দাওয়া করছো, এইরকমই। তো আমি এইসব কথা মানে কথা বলতে বলতে যেরকম মানুষের এটা অবস্থা হয়ে যায়। তো ওর যে স্বপন নামে যে ছেলেটা, ওর সাথে কথা বলতে বলতে মনে তখন বোঝা গেল যে দুলু কল দিলে আর আমার ওর সাথে কথা বলতে ভালো লাগতো না। আচ্ছা, তখন আপনি বেসিক্যালি স্বপনের প্রতি একটা ইমোশন তৈরি হচ্ছে। হ্যাঁ, তো ওই স্বপনের দোকানে আমি যাওয়া আসা করতাম ডিউটির পরে। আমি সকালে যখন ডিউটিতে যাইতাম ওর দোকানটা কিন্তু ফেলে রেখে, মানে ওর দোকানটা রাস্তার মধ্যে ক্রস করে যেতে হয়, আসতেও ওর দোকানটা ক্রস করে আসতে হয়, যাওয়া আসা ও দোকানের নিচ দিয়ে যেতাম আমি। তো যে বেশিরভাগ যখন আসার টাইমে ওর দোকানে উঠে একটু কফি বা চাটা খেয়ে আসতাম। ওর দোকানে কাস্টমার অনেক থাকলে তো ছিল, না হলে গল্প করে চলে আসতাম, এরকমই। তো একদিন ও আমাকে অফার দিয়েছে, ও আমাকে খুব ভালোবাসে। তা আমি তো খুশি, কারণ ছেলে যে আমাকে ভালোবাসে। আমি ভাবছি মাঝে মধ্যে যে আমি যাকে পছন্দ করি, আমি তো বেশিরভাগ ছেলেদেরকে অফার করি, আমি পছন্দ করি। এখন থেকে এই ছেলে আমাকে ডাইরেক্ট অফার করলো, আমাকে পছন্দ করে, তাহলে তো খুব ভালো কথা। তো ছেলেটা শ্যামলা ছিল, কিন্তু ছেলে যে একটু
প্রবলেম পায়ে ছিল সেটা কিন্তু আমি জানতাম না, কারণ ওকে সবসময় আমি বসাতে গিয়ে দেখতাম ও বসতো, কেসে বসা ছিল। ওর পায়ে যদি প্রবলেম থাকে সেটা আমি কিভাবে বুঝবো, তো আমার সঙ্গে হাঁটতাছে না। ওর একটা পাও খাটো ছিল, একটা পাও লম্বা ছিল, এটা আমি জানি না। যাই হোক, ওকে আমি যতদিনও যাই ওকে মানে কেসে বসে টাকা দেখি, ওইভাবে কথাবার্তা বলতাম, চলে আসতাম। ওর প্রতি আমার অনেক টান হয়ে গেল। আমি ওকে ফোন দিতাম, প্রায় সময় রাত ওকে ওয়েটিং দেখি। বললাম তুমি এত ওয়েটিং কিসের জন্য? বলে না, কাস্টমাররা রাতকে ফোন দেয়। মানে আমি বলছি রাত 12টার পর কাস্টমাররা ফোন দেয়। বলে হ্যাঁ দিতেই তো পারে, দরকার থাকতে পারে না। আমি বললাম 1 দিন 2 দিনের জন্য প্রতিদিন রাত 12টা থেকে 3টা 4টা পর্যন্ত মানে তখন ও আমাকে বলে না, আমরা বন্ধুরা 4-5 জন কনফারেন্সে ঢুকে গল্প করি। আমিও বিশ্বাস করছি হতে পারে। এরকম করে করে ওর সাথে হয়তো 1 বছরের মতন হয়ে গেল, কিন্তু ও যে হিন্দু এটা আমি জানতাম না, ওর যে পাওয়ার সমস্যা সেটাও আমি জানতাম না। কারণ ওকে নিয়ে কোনোদিন আমি কোথাও ঘুরতেও যাইনি, জাস্ট খালি এই দোকানেই দেখা হতো। তারপরে এরকম করে সম্পর্কটা একটু জড়িয়ে থাকলো। পরে এই যে দুলুকে আমি পাত্তা দিতাম না, এই যে ও আমাকে ফোন দিত, আমি বেশি গুরুত্ব দিতাম না, ফোনে সময় দিতাম না, কথা বলতে চাইতো, আমি সময় দিতাম না। এরকম করে একদিন আমাকে এই দিন দুলু, আমি যে পাল্লায় চাকরি করি, আমাকে বললো তুমি কোথায় চাকরি করো? আমি বললাম কেন, শাহজালাল ওকে বলিনি। বলছি কেন? বললো না, তোমার জন্য কিছু আমাদের বাগান থেকে আম, লেসু আর বুবি এগুলা নিয়ে আসছিলাম, তুমি যদি খাও তাহলে দিব। আমি বললাম তো এক কাজ করো, তুমি এই যে ব্রিজ আছে যে দক্ষিণ তোমার সিলেটের একটা তোমার সুরমা নদী ব্রিজ আছে, এই ব্রিজে এইখানে তুমি থাকো, আমি তোমাকে 3 ব্রিজের নিচ থেকে এসে নিব না। বললো তো ঠিক আছে। ও আমাকে এখানে ব্যাগ দিয়ে হয়তো আমাকে ফলো করছে আমি কোথায় যাচ্ছি। পরে সন্ধ্যাবেলা আমাকে কি করলো, আমি শাহজালালের মাজারের পাশ থেকে হাইটটা যাচ্ছি, যাওয়ার পরে আমি দেখলাম একটা সিএনজি, আমার অনেক সিএনজি তো যাচ্ছে, রাস্তাঘাটে তো সিএনজির অভাব নেই, যাচ্ছে আসতেছে। একটা সিএনজির দিকে আমারও চোখ পড়লো, এই সিএনজির দিকে যাচ্ছে। আমি দেখলাম একটা ছেলে স্প্রের মতন একটা বোতল বাইর করলো, কিন্তু পরে আমি বোতল যে বাইর করছি সেটা দেখছি, কিন্তু হঠাৎ বোঝা গেল যে বৃষ্টির মতন পানি পড়তেছে আমার শরীরে। আমি আমার শরীরের দিকে তাকালাম, বোঝা গেল ছিদ্র ছিদ্র। এটা আমি বুঝতে পারিনি যে এটা কি। তো মানুষজন আমাকে টান মারে নিয়ে গেল, আমি চিক মেরে উঠছি, আমার হাতে একটু মানে এই পানির ফুটা পড়ছে, আমার হাতটা দেখছি মানে একটু কীরকম যেন কীরকম হয়ে যাচ্ছে, কালোর মতন। এখন আমি মানে জলদি মানে একজন মাজারের এখানে অনেক লোকজন ছিল, ওরা আমার টান মারে নিয়ে বলে মেয়ে তুমি পানি দাও, শরীরে পানি দাও। আমি পানি দিলে আমার কাপড় চোপড় করে ফেললাম। পরে আমার ম্যাডামকে ফোন দিয়ে বললাম এইরকম আমার এই অবস্থা। আমার ম্যাডাম বললে তুমি জলদি বাসায় আসো। পরে আমাকে উসমানী মেডিকেল ভর্তি করে দিয়ে আসলেন। তখন আমি দুলুকে ফোন দিলাম, এইরকম আমাকে নানি কে জানুন এইরকম করছে। তো ও বললো তো তুমি তাকো, আমি আসতেছি। ও জলদি আসলো, আসছে মানে আমাকে ডাক্তারকে বললো, ডাক্তার আপনি দেখেন কি হয়েছে ওর। মানে ডাক্তারকে নিয়ে আসলো, ডাক্তারকে বলছে যে আপনি দেখো এটা কি বা কিতা আসল বিষয়। তো ডাক্তার বললো বেশি পুরো নয়, এটা মাত্র 9%, এটা কিছু হবে না। তো ও বাদে আমাকে পরের দিন আমি বাম হাতে না, তখন আমার প্রথম মানে এই হাতে ছিল মানে একটু মানে বেশি না, মাত্র 1 ইঞ্চির মতন একটু। ওকে। তখন আমি ভাবলাম তো আমাকে চাকরি ছেড়ে দিলাম। আমি দুলুকে বললাম তো এক কাজ করো, আমাকে বাড়ি দিয়ে আসো, আমি বাড়িতে চলে যাব। ও বললো তো ঠিক আছে তুমি বাড়িতেই চলে যাও। এই রমজান মাস ছিল, আমি ভাবলাম তো বাড়িতেই তাকে, রমজান মাস বাড়িতে ছিলাম। তো আমার যে মামা একজন ছিল ওনাকে আমি বললাম যে মামা এরকম আমার বাড়িতে তো আর এই অ্যাসিডের কথা আমি বলিনি, বলছি যে আমি রান্না করতে গিয়েছি আর তেলের ফুটা হাতে পড়ে একটা পুষ্প। কারণ গ্রাম তো এইসব মানে সবাইকে বলিনি, যেমন ধর গার্জিয়ান আমার মা ছিল ওনাকে বলেছি, মানে একটা কুৎসা রটনা তৈরি হবে যে মেয়েটাকে অ্যাসিড মেরেছে, তার নিশ্চয়ই মেয়েটার কোনো না কোনো পরিচিত, যেমন গার্জিয়ান ছাড়া মা বা খালা এরকম আত্মীয় ছাড়া মানে অন্য কাউকে এটা বলতে যায়নি। ওকে। তারপর পরে গ্রামের মানুষ তো এই পেপারে হয়েছে, ওরা আসছে, আচ্ছা পেপারও বাইর হয়েছে, গ্রামের সবাই আসছে, এই সুমি তুই পাল্লায় চাকরি করতে তোর বুঝি এরকম আমি কই না গো শোনা কই আমার হইলে তো আমার শরীরও দেখা যাইতো, কই আসতো তোর শরীরও নাই, কিন্তু একটা মেয়ে বিশ্বনাথের বাড়ি আবার বিউটিশিয়ান এরকম হয়েছে, কিন্তু কে? আমি বলি আমি বলতে পারি না কে। পরে এরকম পরে এই হাতে আমার গ্রামের বাড়ির যারা জিজ্ঞেস করলে সুমি তোর হাতে একটা স্পট কিসের? আমার যে রান্না করার কে তেলের ফুটা পড়ে ফুসকা পড়ে এরকম হয়ে গেছে। তখন এটা বেশি কিছু নয়, মানে 1 ইঞ্চি পরিমাণ হয়েছে।
পরে আমি 1 মাস ছিলাম এখানে। 1 মাস থাকা সত্ত্বে আমার বাড়িরই একটা শাহিন নামে একটা ছেলের সাথে সম্পর্ক হয়ে যায়। ও আমাকে ফোন দিত, খুব দেখাশোনা করতো। রমজানে ছিলাম যে আমাকে খুব মানে বলতো নামাজ পড়ো, রোজা রাখো, এরকম করো। তো ওর সাথে একটু আমার কথা বলে বলে ওর সাথে একটা সম্পর্ক তৈরি হয়ে গেল। ও আমাকে বলছে, তোমাকেও আমি ছোটবেলাতেই খুব ভালোবাসি, কিন্তু তোকে তো বলি না, কারণ তুই খুব চঞ্চল, কোনো কথাই বুঝোস না, এর জন্য তোকে আমি বলতে চাই না। কারণ তোকে বলবো তুই আবার সবার কাছে বলে দিবে। এখন তো বোঝা গেল তুই বললেও কারোর কাছে বলবে না, এখন তোর বুদ্ধি হয়েছে। তখন আমার বয়স 16 এরকমই হয়ে গেছে। তো দুলু পরে আমাকে ফোন দেয়, এইরকমই দিত, আমি ধরতাম না, কারণ বললেই বলতাম যে আমি ব্যস্ত আছি, বা আমি গ্রামে এত কথা বললে আমার মামা তারা বা নানা তারা কি বলবে, আমি এত কথা বলতে পারবো না। কারণ এই গ্রামে সব মেয়েরা মোবাইল চালায় না, আমি চালাই, এটা তো সব অবশ্যই খারাপ জিনিস না। তো ও আমার তেমন কথা বলতো না। এখন ভাবলাম 1 মাস থাকার পরে ভাবলাম আমি একটা অন্য জায়গায় পার্লারে চলে যাই। তখন সিলেট তোমার দুলহান বিউটি পার্লার উপশহর ছিল, ওনার পার্লারে আমি আগেই কাজ করেছি 2 বছরের মতন। ও তারপরে ওনার কাছে আমি চলে যাই। কই ওনার পার্লারে গেলে হয়তো আর আমার শত্রুকে আছে আমি তো জানি না, ভাবছি না আমার শত্রুকে, এটা আমি জানি না। তো দুলু বললো তুমি এক কাজ করো, এই পার্লারেই চলে যাও, এটা উনি তোমাকে দেখে শুনে ভালো রাখতে পারবেন। তার মানে আপনি এই যে প্রথমবার আপনার গায়ে যে অ্যাসিড মারার চেষ্টাটা করা হলো, তখনও আপনি সচেতন হননি, তখনও আপনি বুঝেননি যে না আপনাকে এটা চেষ্টা করা হচ্ছে এবং এর পেছনে কে দায়ী হতে পারে? না, আমি এটা কিছু, আমি ভাবছি হয়তো ছেলেরা মনে হয় রাস্তাঘাটে যাওয়ার পথে একটু ডং ডাং এইসব করে গেছে। ওকে, তারপর হ্যাঁ দুলুর সাথে কথা হচ্ছিল। তারপর দুলু বললো তুমি এই জায়গায় চলে যাও, এই জায়গায় গেলেই ভালো হবে তোমার জন্য, তুমি তো যেতে চাকরি ছাড়া কিছু বুঝো না, তো চাকরিই করো। আমি ভাবলাম তো ঠিক আছে। তখন দুলু দেখা গেল আমি তো এই জায়গা যাওয়ার পরে একটু শরীর টরিলও আমার বেড়ে গেল, আমি একটু নিজের যত্ন নিতে পারতাম, মানে মোটা হয়ে গেছলে, মোটা মানুষের যদি বডি হয়ে যায় তখন তো স্বাভাবিক একটা মানুষ চেঞ্জ হয়ে যায়। তখন ও আমাকে দেখার পরে দিন দিন বোঝা যাচ্ছে যে ও খুব আগ্রহী আমার প্রতি। মানে ও আমাকে বলতেছে সুমি এখন কিন্তু সত্যি তোমাকে বিয়ে করব। আমি মনে করি তুমি তো সবসময় বলো আর করো না, মিথ্যা আশ্বাস দাও, কয় না এখন তোমাকে সত্যি বিয়ে করব, এখন তুমি আমার বউর মতনই হয়েছ। আমি বললাম আচ্ছা তুমি আমাকে বিয়ে করবা যখন তারা করে ফেলো। বললো আচ্ছা একটু সময় নাও, আমি করব তোমাকে বিয়ে। এটা দুলু বললো আবার? হ্যাঁ। তখন আমি আবার ভাবলাম, আমি এটা কিন্তু ওকে সিরিয়াসলি বলিনি যে তুমি আমাকে বিয়ে করো, কারণ আমি জানি ও বেইমানি কথা বলে। তো আমি ভাবছি এইটা ওকে বললাম, আমি তো মনে মনে ভাবছি তোমাকে তো আর করবো না আমি। তো এইভাবে একটা যে ছেলে যে বলছি আমি আমার বাড়িতে সম্পর্ক হয়েছিল, ওর সাথে আমি প্রায় কথা বলতাম, ওর সাথে দেখা সাক্ষাৎ আমার রেস্টুরেন্টও করতাম। উপশহরে একটা সাফরাং রেস্টুরেন্ট আসলো, এটাতে দেখা করতাম। তো পার্লারের মেয়েরা বলতো কি রে তোর দুলুর চাইতে এইটা অনেক ফর্সা, কিন্তু দুলু কিন্তু স্মার্ট। আমি পাদে ভাবতাম ধরো স্মার্ট আর স্মার্টে কী হয়েছে, আসলে হয়েছে মানুষ ভদ্র থাকতে হবে। পরে ও সবাই বলতো না এই যে ছেলে আছে মানে ওকে মেয়েদের মতন দেখতে লাগে, ফর্সা বেশি ছেলেরা সুন্দর না দেখতে, এরও মেয়ে ও আমার লগের যারা এরা বলতো। তারপরে ওদের কথা আমি খান দিতাম না, কারণ খালি যে মানে স্মার্ট হয়ে গেলে ভালো হয়ে যায় তেমন তো কিছু না, মনটা তো থাকতে হবে। এখন আমি ও যে ছেলের সাথে সম্পর্ক করছি ওর সাথে আমি একটু ফোনে কথাবার্তা সবই বলে থাকতাম। ওন দেখা গেল যে ছেলেটার সাথে আমি কথা বলি সম্পর্ক করছি ও আমাকে অনেকভাবে বুঝাইতো, সব কিছুতে বুঝাইতো যে সুমি এরকম চলো না, এরকম করো না। বা আমি যখন একটু খারাপ আচরণ করি, মানে আমার একটু রাগ ছিল, যে কোনো মানুষের সাথে ফট করে রাগ উঠে গেলে খারাপ আচরণ করে ফেলতাম, তো বলতে এইসব করো না মানুষ কষ্ট পাবে, এরকম করে আমার মানে অনেকভাবে বুঝাইতো। মানে আমার মনে হল আমি তখন আর দুলুর কথা ভুলেই গেছি, আমার দুলুকে আর মনেই পড়ে না। আমি তখন আমার মনে হয়েছিল যে ওকে আমি ভালোবাসি, আমি ওকে মিনিট মানে ঘন্টা পর পর কল দিতে থাকি, রাত 2টা-3টা পর্যন্ত কথা বলতাম। দিলু ফোন দিয়ে ওয়েটিং দেখতো, আবার এই কার সঙ্গে কথা বলছো, কেন আমার মার সঙ্গে, আমার মার ফোনে ফোন দিত ওয়েটিং না, তো বলতো এই তুমি মিথ্যা কথা বললে। আমি কয় আম্মার সাথে কথা বললে আরেক জায়গায় বলছিলাম, বললো ফোন বন্ধ কর। এইসব করা চাইতে আমি কি করলাম, এর কথা তো ফোন বন্ধ করতে হবে, তাহলে আমি আরো একটা সিম কিনে ফেলি, অন্য একটা সিম কিনে ফেলছি। তো এই ফোনে তার ওয়েটিং দেখে না, আমি সেই সিম দিয়ে কথা বলতাম যাকে পছন্দ করতাম আমি, ওর নাম শাহিন ছিল। তো শাহিন আমাকে বললো সুমি তুমি এক কাজ করো, তুমি এইখানে যেহেতু উন্মুক্ত ভর্তি হয়েছো, তুমি মেট্রিকটা দেওয়ার পরে আমি তো ঢাকা ভার্সিটিতে পড়ি, তোমাকে এই ঢাকাতে আমি না ভর্তি করাবো, আর এইখানে তুমি পড়ালেখা করবা, তোমার স্বপ্নও পূর্ণ হবে, আর তোমার শত্রুও যদি তাকে, শত্রু বলতে কেউ তাকে তারাও খুঁজে পাবে। কিন্তু আপনি কি তখনও দুলুকে বিয়ে করতে চাইতেন? না, আমি তখন চাইতাম না।
মানে তখন কি দুলুকে আপনি বলে দিয়েছিলেন যে না এবার ভুলে যাইনি, না না কিন্তু ভুলে না, আমি বলতে চাচ্ছি তখন কি আপনি দুলুকে বলেছিলেন যে ঠিক আছে তুমি আমার রাস্তায় আর এসো না, আমি আমার রাস্তা তোমার রাস্তা আলাদা আলাদা হয়ে গেছে? না, এসব কিছু বলেন নাই। তার মানে দুলু তখনও আপনাকে লাভ করে চলতো হ্যাঁ এবং আপনিও মাঝে মাঝে দুলুর কাছে ফিরে যাইতেন। হ্যাঁ, এরকমই যাইতাম, ইন কিন্তু দ্য মিন ফোনে টাইম অনেক ছেলে এসছে টুকটাক, কিন্তু অল্প সময়ের জন্য। এই যে এই সময়ের কথা আপনি বলছেন যে শাহিনের প্রতি যখন আপনার ভালো লাগা ছিল তখন দুলু আপনাকে নক দিত, তার মানে দুলুর সাথে আপনার যেহেতু ছাড়াছাড়ি হয়নি, দুলু চেষ্টা করে যেত যে না, এবং আপনি যে আরেকটা ছেলেকে ভালোবাসেন এটাও আপনি দুলুকে বলতেন না? না। ওকে ওকে, তারপর একদিন দুলু কি করছে, ও কিন্তু বুঝতে পারে ও তো খাটো ছেলে, অনেক বুদ্ধি। ও ভাবে যে ম্যাডাম তো ওয়েটিং থাকার কথা না, নিশ্চয়ই সিম আর ওটা ইউজ করে। ও কি করলো, একদিন পার্লারের রাস্তার সামনে, ও তো জানে দুপুরে বাসায় আমি খাইতে থাকবো, সিএনজি নিয়ে খাড়াও এ বসে আছে, সিএনজি সহ। এখন আমি ভাবলাম একটা সিএনজি আছে তো স্বাভাবিক রাস্তার মধ্যে থাকতেই পারে। আমি সিএনজিটা ফিসে রেখে সামনে হাত দিলাম, ওর ডাইরেক্ট আমার হাত সহ ব্যাগ সহ টান মারিয়া সিএনজি টুকালো। বলাই এমন খারাপ বাসায় বকা দিয়ে বললো ফোন বাইর কর। আমি বললাম কেন? ফোন বাইর কর, তোর খবরেটা পাইছি তোর ফোনে বুঝি 2টা সিম আছে। আমি বললাম তুমি বিশ্বাস করে যে নেটওয়ার্ক একটা, 2টা সিম থাকলে তো নেটওয়ার্ক 2টা দেখাইতো। বলতো না তোর ফোনে 2টা সিম আছে। তো কি বলছে, ব্যাটারি খুলে 2টা সিম পাইছে। পাওয়ার পরে আমার খুব মায়ের দর করছে রাস্তার মধ্যে, এই রাস্তার মধ্যে না, গাড়ির ভিতরে আমার একটু চুলেদের টাইম না ডুসাইয়া ডাসাইয়া আমি কান্না শুরু করছি। তো আপনি তো ছেলেটাকে আর ভালোবাসেন না, এটা আপনি তাকে কেন বলতেছিলেন না? বলে দিতে পারতেন যে আমি তোমাকে আর ভালোবাসি না, তুমি আমার পিছনে ঘুরো না। আমি ওকে ভালো ঠিকই বাসি না, কিন্তু ওই যে একটা জিনিস করার পর তাকে এই ব্যাপারে আমার একটু টান হয়ে গেছিল। ও মানে আপনি বলতে চাচ্ছেন যে বিবাহ বহির্ভূত একটা অনৈতিক সম্পর্ক আপনাদের ছিল ওর সাথে, যে কারণে ওর প্রতি আপনার একটা মায়া জন্মে গিয়েছিল। হ্যাঁ, কিন্তু ওকে আমি স্বামী হিসাবে চাইনি কখনো। স্বামী হিসেবে চাননি মানে? কিন্তু বিয়ে করার কথা বলে রাজি হতেন তো? বিয়ে প্রথম যখন প্রথম গ্রামের মেয়ে ছিলাম, এত ছোট ছিলাম, তখন ওর যে আমি ওকে বলতাম তুমি আমাকে বিয়ে করো, ও তো আমাকে পাত্তা দেয়নি। এখন আমি একটা সুন্দর স্মার্ট মেয়ে হয়ে গেছি, এখন আমাকে ও বিয়ের কথা বললে আমি কেন রাজি হব? এটা আপনার চিন্তা ভাবনা ছিল? হ্যাঁ। আচ্ছা, তারপর? ও সিএনজির মধ্যে আমাকে অনেক মারধর করলো, করার পরে আমাকে বলে লাম ফোন নিয়ে গেছে নিয়ে তখন আমি ওকে সিএনজিতে লামায় বলছি যা, অনেক খারাপ ভাষায় বকা দিয়ে বলছি যা চলে যা, তুই যে একটা খারাপ মেয়ে এটা আমি বুঝে বলছি বলে আমাকে লামাইয়ে দিয়ে আর ও ফোনটা নিয়ে চলে গেছে। আবার এদিন রাত কি করলাম, ম্যাডামের ফোন থেকে ওকে ফোন দিলাম, দিয়ে বললাম তুই আমার ফোনটা দিবা না? বললো তুই কালকে সকালে আমার দোকান থেকে এসে নিস। এই সিলেট থেকে আমি সকালে আবার বিশ্বনাথ গেলাম, গিয়ে ফোন নিয়ে আসলাম। বললাম ফোনে কিছু পেয়েছো? বললে না কিছু তো পাইনি, কিন্তু একটা ছেলে এই নম্বরে ফোন দিয়েছে। আমি বললাম দেখো এই ছেলেটাকে, কিন্তু এই ছেলেটা সব জানতো দুলুর ব্যাপারে। উনি মানে চাচ্ছেন যে আমি দুলুর কাছ থেকে আলাদা হলেও মানে খুব ভালো হবে। তো তারপর ও মানে তারপরে আমাকে বললো ফোন নিয়ে নেই শেষ। হোয়াটসঅ্যাপের মধ্যে এমন একটা খারাপ ছবি দিয়েছে, আমি তো আর জানি না হোয়াটসঅ্যাপে প্রোফাইল পিকচার কি। আমার ফ্রেন্ডরা ফোন দিয়ে বলে এই একটা ছেলেরে কি তোর গালের মধ্যে কিস করে আছে, এই ছেলেটাকে পিচ্ছি লাগে। আমি বললাম কই, দেখি ওই একটা খারাপ পিক দিয়ে প্রোফাইলে রেখে আছে। আমি ডিলিট দিয়ে অন্য পিক দিলাম, দিয়ে তখন আমি ভাবলাম একটা ওই পার্লারের ম্যাডাম একজন আছে, উনি হচ্ছেন উপজাতি একটা মেয়ে। উনি বলছেন সুমি এক কাজ কর, তুই ঢাকায় চলে যা, আমার বোনও তাকে একটা পার্লারে, তোকে 12,000 টাকা স্যালারি দিবে আর এইখানে টাকা খাওয়া হবে, কোনো সমস্যা নাই। আমি বলছি আপু আমি তো জীবনে কখনো ঢাকায় যাইনি, কিভাবে কি বুঝবো? বললো ওয়ারির জায়গাটার নাম, তুই এই জায়গায় থাকলে অনেক ভালো হবে আর তোর মানে সমস্যা হবে না। তো আমি ভাবলাম এই সিলেট ঢাকা শহরে গিয়ে আস্তে আস্তে চিনি, কারণ আমার তো স্বপ্ন পূর্ণ করতে হবে। তারপরে আমি একদিন দুপুরে খাওয়া দাওয়া করে যাচ্ছি বাসায়, রাস্তা আসার সময় একটা সিএনজি পিছনে ছিল, আমার পিছনে ছিল। এই সিএনজিটাকে আমি 3 রাস্তার মাঝখানে রেখে আসছি। আমাকে দেখে আমি সিএনজি ভাই তাকিয়েছি। এই যে আগের ঘটনার পরে আমি সিএনজি দেখলে ভয় পাইতাম, সিএনজি যদি দেখি আমার পাশে দিয়ে যায় আমি কেউ বাসার গেটের ভিতরে ঢুকে যেতাম। তো এই সিএনজিটা যে খাড়া, আমি বারবার তাকাচ্ছি এই সিএনজিটা রাস্তার মাঝখানে খাড়িয়ে আছে কি রকম। তারপর আমি ওয়ালের পাশে যাচ্ছি আর সিএনজিটা মনে হচ্ছে স্পিডে আসছে আমার দিকে। তো আমার ভিতরের মধ্যে ভারী মারতেছে, আমি তো এমনিতে সিএনজি দেখে ভয় পাচ্ছি আর ভাবতেছি এই সিএনজিটা এইরকম মতো সময় দাঁড়ানো ছিল, আমাকে দেখার পরে এত স্পিডে আসতেছে কেন। পরে একটা ছেলে দেখছি গাড়িতে মধ্যে, একটা ছেলেই আমি দেখছি। তো ওই ছেলেটা শুধু হাত বাড়ি করছে আর আমি তো আমার ভিতরের মধ্যে বাড়ি মেরে দিছে। তখন আমি অন্ধ হয়ে গেছি এই ছেলেটাকে দেখেই।
হাতটা বাইর করছে, এটা শুধু দেখছি, দেখি আমি অন্ধ হয়ে গেছি। তখন আমি দেখছি কিছু পানি এই গেটের মধ্যে পড়ছে, গেটগুলোর রং ছুটে ছুটে যাচ্ছে। তো আর আমার কিছু কাপড় পিছনে ছিদ্র ছিদ্র হয়ে গেছে, আর আমার পিঠের মধ্যে একটু উন্না সহ উন্না বীজে পিচটা ফুলে আছে, একটু ফুলে আছে। আমি কি করছি, তাড়াতাড়ি গিয়েছি পার্লারের ভিতরে, গিয়ে সবাইকে কান্না করে বলছি এইরকম আমি আসার সময় কি হয়েছে। সবাই মানে বলতেছে তোর সাথে কোনো শত্রু লেগে গেছে, তুই এক কাজ কর তাড়াতাড়ি, তুই সিলেটও থাকতে পারবে না, তুই কর মানে তোর বাড়িতেই চলে যা। তার মানে সেকেন্ড টাইমও আপনাকে অ্যাসিড মারতে গিয়ে তারা সফল হয়নি? হ্যাঁ। ওকে। তারপর ম্যাডামকে বলছি ম্যাডাম আমি চলে যাব। আমি তখনও আপনি সন্দেহ করছিলেন না যে কে এই কাজটা করতেছে? না, তখন একটা ছেলে আমাকে রং নাম্বারে ফোন দিয়ে অনেক হুমকি দিত, প্রায় মাঝে মধ্যে দিত ফোন, 1 মাস 2 মাস পরে হুমকি দিত, বলতে এই মেয়ে তুই আমার সঙ্গে যদি প্রেম করস না তোকে আমি দইরা নিব, সেই করব। আমি মানে মাঝে মধ্যে ও ছেলেকে সন্দেহ করতাম, ভাবতাম ও ছেলে আমাকে হুমকি দেয় তাহলে এইটাই মনে হয় কাজ করে। তো আমি দুলুকে বলতাম দুলু একটা ছেলে মাঝে মধ্যে আমাকে না এরকম ট্রের দেয়, আমাকে রাস্তা থেকে দইরা নিবে, এই করবে সেই করবে। বলে আচ্ছা এই ছেলের নম্বরটা দিস। আমি বললাম আচ্ছা। তো পার্লার ছেড়ে দিব আমি জানুয়ারির 1 তারিখ, আর আছে মাসের 15 দিনের মতন। একদিন সকাল আমি পার্লারে আসছি, যে পার্লার তো সকালেই খুলি, একটা ছেলে আমার পার্লার খোলার 2 মিনিট পরে ঢুকছে পার্লারের ভিতরে, ঢুকে বলতেছে একটা মগ ছিল টিয়া কালারের মগ হাতে। তো ওই ছেলেটা ঢুকছে, কারণ আমি ভাবলাম আমি গ্লাসে দিয়ে চাইয়া দেখতেছি পিছনে ছেলেটা, মানে ছেলেটা হয়তো আমাকে দেখতে পারতেছে না, কিন্তু গ্লাসে দিয়ে চাইলে পিছনের সাইডে কি হচ্ছে দেখা যায় একটু, দরজার সামনটা। তো ছেলের হাতে টিয়া কালার মগিটা আমি দেখতে পারতেছি। ছেলে আমাকে ডাকতেছে আপু একটু এই পার্লারের বিজনেস কাজটা আমাকে দেন। আমি বলছি ভাই এই যে আপনার হাতের সামনে এইখানেও। আমি দেখতেছি ও হাতে নিয়ে আবার রেখে দিচ্ছে, রেখে দিয়ে বলতেছে খুঁজে পাচ্ছি না। তো আমার ভিতরের বয় হাত রেখে গেল, কই ওর চোখের সামনে, অথচ কার্ডটা হাতে নিয়ে আবার টেবিলে রেখে দে, বলে আপু পাচ্ছি না আপনি দেন আসে। তো আমি বললাম ভাইয়া সামনে দোকানে ম্যাডামের স্বামী বসে আছেন, ওনার কাছে যান, উনি দিবেন না। এই কথা বলতে ও দূরের স্পিডে বাইরে চলে গেল। তখন আমি আরও তো ভাবছি অতটা চিন্তা করিনি যে কেন আসলো কেন গেল, কিন্তু মগটা আমি দেখছি। আমি আমার ম্যাডামকে বলছি যেদিন আমি ডিসেম্বর 22 তারিখ, এদিন আমাকে দুলু 3 দিন আগে আমার ফোনটা নিয়ে নিছিল রাস্তা থেকে, এইরকমই নিয়ে আমার ফোনে অটো রেকর্ড ফেলে রেখে দিয়েছিল। আধা ঘন্টার ভিতরে নিয়েছিল, আমার কাছ থেকে মারধর করে, আধা ঘন্টার পরে আবার এনে দিয়ে দিছিল। দিয়ে ও যে একদিন নিয়েছিল সিএনজির মধ্যে মারধর করে, এই দিন বুঝি অটো রেকর্ড লাগাইয়া গেছিলো আমার ফোনে। আমি তো বলতে পারি না, বুঝতেই পারিনি। তো অতদিন যে কথা বলছি সবটা অটো রকেট হয়ে আসলো। অ্যাক্সিডেন্টের 2-3 দিন আগে এই ফোনটা আবার নিয়েছিল, নিয়ে সব কথাবার্তা শুনে আবার ফোন এনে দিয়েছে, দিয়ে বলছে সুমি খুব ভালো থাকো, মারছি মনে কষ্ট পাইও না। তো আমাকে সেদিন বলে তোকে আমি একটা কথা বলি, তুই কি আমাকে সত্যি বিয়ে করবে? আমি বললাম তুমি বিয়ে করবে আমাকে? বললো হ্যাঁ করবো। তোকে আমি 5 দিনের সময় দিলাম, তুই রাজি হস কি না আমার জানাইস। আমি তখন বলছি তুমি কি আমাকে বাড়িতে নিবা? বললো না বাড়িতে নিব না, তোমাকে বাসা ভাড়া দিয়ে রাখবো, লুকাইয়া বিয়ে করবো। আমি বলছি বাড়িতে নিবা না আবার লুকাইয়া করবা, তাই আমি তোমার সঙ্গে বিয়ে বসবো না। আরে যেদিন বাড়িতে নিতে পারবা সেদিন বললো সেদিনই বিয়ে করব। তো বললো মানে সে ওই কথায় রয়ে গেল, আমি ওই কথায় রয়ে গেলাম। ডিসেম্বরের রাত 8টার দিকে আমি একটু গোসল করেছি, আর গোসল করার পরে অটোমেটিক মনে হয়েছিল যে আমি সজাগের মধ্যে ঘুমিয়ে যাচ্ছি এরকম। তো আমার কাছে এই স্বপ্নের মধ্যে এই মগটাই আমি দেখতে পারতেছি, যে টিয়া কালারের মগ দোকানের ভিতরে নিয়ে ঢুকছিল, এই টিয়া কালার মগটা আমি ফাল মারি উঠছি। উঠার পরেও মানে আমি ভাবছি যে সবাই বোরকা টুরকা পরে বলছে দোকান লাগাই যাইবে, তো আমিও লাগাইয়া দিছি বোরকা লাগাইয়া, আমিও বাইরে আছি। তো আমার একটা মেয়ে ছিল, ও আমাকে খুব পছন্দ করতো, ও বলতে সুমি আমার বাসায় আজকে থাকবে না। আমি বললাম না বোন চলে যাচ্ছি, অন্যদিন থাকবো। তো আমি রাস্তা বাইরে দিয়ে আসছি, সেদিন আমি মনে আছে আমার হাতের মধ্যে আমার ম্যাডাম একটা ব্যাগ ধরাইয়া দিয়েছিলেন, আলুর ব্যাগ, আর ম্যাডামের হাতে। আমি এই দিন ম্যাডামকে পিছনে রেখে স্পিডে হাঁটতে চাচ্ছি যে বাসার ভিতরে ঢুকে যাব। আমি পাগলের মতন আসতেছি যে বাসার ভিতরে ঢুকে যাব, এইভাবে ম্যাডামকে পিছনে রেখে গেটের সামনে আসছি। এসে আমার মুখে মেকআপ করা আসলো, মানে মাস্ক পরা ছিল, এটা খুলে ফেলে আমি গেটের ভিতরে ঢুকছি। পাশে আমি এই চোখটা আমার এই মগের দিকে চলে গেছে। আমি দেখতেছি একটা ছেলে আমার পাশে এই গেটের ভিতরে আড়ালে দাঁড়িয়ে আছে, এই মগটাই হাতে।
আমি ভাবলাম যে এই স্বপ্নেই দেখলাম এই মগ, আর সেদিন আমার দোকানের ভিতরে এই মগটা নিয়ে গেল, এইটা দুন্দে পড়ে গেছি, দুন্দে পড়ে এই ছেলেটার দিকে তাকিয়ে আছি, আর তারপর কিছু বলতে পারি না। পরে আমি এক পর্যায়ে মানে 5-6 মিনিট পরে দেখি চারদিকে দুমা, আর আমি চিকরাইতাছি, কাউকে পাইতে পারতেছি, কেউকে আমি পাচ্ছি না খুঁজে। তখন আমি চোখে জ্বলতাছে, চোখে জলেরও না, সবকিছু দুমা দুমা লাগতেছে। এটা কি মানে আপনার ম্যাডামের মানে কোন এক কলিগ, মানে আপনারই কলিগ, মানে আপনার কি বলা যেতে পারে, ওই কলিগের নাম কি ছিল? ওর নাম ছিল তানিয়া। তানিয়া মানে তানিয়ার বাসার ভেতরের ঘটনা না বাইরের ঘটনা? না, তানার ভিতর না, ওর বাসা হয়েছে সাফরাং। ওর বাসায় সবাই মোটামুটি। তার মানে কি আপনি দোকান থেকে বের হওয়ার পর পরের ঘটনা? ম্যাডামের বাসায় গিয়ে থাকবো। না না, দোকান থেকে এই ঘটনাটা ঘটেছে কোথায়? যেখানে ম্যাডামের বাসায়। ম্যাডামের বাসায় তো পার্লারটা? না, বাসায় না, পার্লার এক জায়গায়, বাসা অন্য জায়গায়। আচ্ছা, তো বাসার ভেতরেই ঘটনা ঘটেছে? হ্যাঁ, মানে গেটের ভিতরে, মেইন গেটের ভিতরে। ও মাই গড। তারপর আমি তো এই মগটা দিকে তাকিয়ে আছি, তাকিয়ে বলতেছি এই মগটা আমি দুন্দাই চাইছি, এই মেঘটা এই ছেলের হাতে আসলো কোথায় থেকে? এই দুন্দাইয়া আর ছেলের দিকে তাকা নিতেছিলাম। তারপরে আপনি 5 মিনিট পরে আপনার দৌড়াদৌড়ি শুরু হয়েছে? হ্যাঁ, মানে আমি 5 মিনিট পরে চিল্লাচিল্লি করতেছি, আমি দেখতে আমার শরীরও জ্বলতাছে, এইদিকে আমার বুরকা পণ্য ছিল, বুরকাও দেখি আমি নাই, কাপড় ছিল অর্ধেক দেখি কাপড়ও আমার পণ্য নাই। তো আমি চিকরি করতেছি, কেউ আমার পাশে আসতেছে না, কাউকেও খুঁজে পাচ্ছি না। আমি ম্যাডামের বাসায় ঢুকতেছি, মানে ম্যাডামের বাসার যে অন্যরা বাড়াটি আছে ওরা দরজা জানালা লাগাইয়া দিতেছে, আমাকে ঘরে ঢুকাইতেছে না। ম্যাডামও দরজা লাগাইয়া বসে আছে, আমাকে ঘরে ঢুকাচ্ছে না। আমি পানি বলতেছি, পানি দাও, কেউ পানি দিচ্ছে না আমাকে। 10-15 মিনিট পর মনে হয় দরজা খুলছে, তাবাইতে ম্যাডামই খুললে, কাউকে দেখতে পারতাছি না। আমি বাথরুমে গিয়েছি, শরীরে পানি ডালবো, পানি আসতেছে না, পাইপ দিয়ে একটু পানি 1 মগ আসছে, শরীরে ডালছি, এখন দেখি খুব জ্বলতাছে। জানুয়ারি মাস ছিল, ঠান্ডার দিন, আমি দেখি আরও আমার কষ্ট হচ্ছে, আর পানি দেয়নি। আমার হঠাৎ গ্লাসে দিয়ে চাইছি, দেখতেছি যে আমার মুখটা সাদাই রয়ে গেছে, হাত কালো। আমি ভাবছি হাতটা কালো হয়ে গেছে, হয়তো আমার মুখে পড়েনি, তাই আমি মুখে পানি দেইনি। কিন্তু জ্বলা যন্ত্রণা করতেছে তো, কিন্তু কোন দিকে করতেছে এটা আমি ক্লিয়ার বুঝতে পারতেছি না। সাইড দিকে জ্বলতেছে, আলাদাভাবে বুঝতে পারছি না যে চোখে তো পড়েছে যে অ্যাসিড, আমি জীবনেও ভাবতে পারিনি। আমি ভাবছি আমার চোখ ভালোই আছে। আমাকে উসমানী মেডিকেল নিয়ে ভর্তি করা হয়। কে নিয়ে যায় আপনাকে মেডিকেলে? আমার এই যে ম্যাডামের স্বামী। তখন দুলুকে ফোন দেওয়া হয়েছে, আমার ম্যাডাম দুলুকে ফোন দিয়েছে। তো দুলু বলল আংটি আমি আসতেছি, দুলুও গেল। আমি যাওয়ার পরেও দেখি দুলু গেছে, আর শাহিনকে আমি ফোন দিয়ে বলছিলাম যে এরকম অবস্থা, শাহিন খাওয়াচ্ছিল, তখন শাহিনও চলে আসছে। তখন আমাকে ডাক্তার বললো, এতটুকু শুনছি যে তোমার শরীরে কি পানি ডালা হয়েছিল। সবাই বলছে, আমার ম্যাডামের স্বামী বলছে হ্যাঁ দেওয়া হয়েছে। পরে আমাকে ঘুমের মানে ওষুধ দেখলাম, বুঝতে পারলাম যে আমাকে সুই দেওয়া হয়েছে। পরে আর আমি কিছু বলতে পারি না। পরের দিন সকালে থেকে আমার মা আসছেন, আমার চোখ মুখ ফুলা, মা কান্নাকাটি করতেছে, ড্রপ চোখে দেওয়া হচ্ছে। এখন দেখতেছি ড্রপ দেওয়ার পরে আমি দেখতে পারতেছি, ড্রপ দেওয়ার পরে আস্তে আস্তে চোখ দিয়ে তাকিয়ে দেখি, সবই দেখতে পারতেছি। এইভাবে 15 দিন পর্যন্ত সিলেট মেডিকেল থাকলাম, তাদের ঢাকা উসমানী মেডিকেল চলে আসলাম। আসার পরে 1 মাস পরে আমার চোখ পুরোপুরি নষ্ট হয়ে যায়, আমি কিচ্ছু দেখতে পাই। ওই সময় কি আপনার কোনো ধরনের মামলা করা, পুলিশের কাছে যাওয়া? পুলিশ ছিল, পুলিশ উসমানী মেডিকেল যখন ভর্তি ছিলাম, পুলিশ যাওয়া আসা করছিল, আমাকে বলছিল যে এইটা কে বা কারা করছে তুমি জানো? আমি বললাম স্যার এরকম তো কেউ আমার শত্রু নাই। তখন বলছে তোমার কি মনে হয় দুলু এই কাজটা করতে পারে? আমি বললাম স্যার ও আমার বিপদ শুনে দৌড় মারি আসছে, ও কিভাবে করবে আপনি বলেন? ও কেন আসবে বলেন? ও তো দেখেন আমার যতটা বিপদ হয় এই সিলেট শহরে ওই পাশে এসে দাঁড়ায়। আমি মানে বিশ্বাস করতে পারি, মানে কল্পনা করেননি যে ওর দ্বারাই কাজ হয়। হ্যাঁ। পরে আমাকে পুলিশ বলতেছে, আমি পুলিশ তাদেরকে বললাম যে স্যার আমি জীবনে কোনোদিন বিশ্বাস করবো না দুলু এই কাজ করতেই পারে না, আমি বিশ্বাস করি না। তখন পুলিশ তো তদন্ত করতেছে, আর আমাকে বলছে তোমাকে কোন নম্বরে বললা তোমাকে টের দেয়? তো 506 সেটা বলিনি, বলছি 509, বলছি এই নম্বরটাই। কিন্তু এটা ছিল দুলুর পার্সোনাল নম্বর, এই নম্বরে শুধু আমাকেই কল দিত, আমার ম্যাডামকে কল দিত। তো পুলিশ তো এই নম্বরটা বন্ধ, আবার কাকে খুঁজবে? বলতেছে এই নম্বর বন্ধ।
এই নম্বর আবার আমার দুলুই পুলিশের গাড়িতে বসে আসামি খুঁজতেছে, কে বা কারা করলো খুঁজতেছে। পুলিশকে বলতেছে স্যার এই নম্বরে যে স্টাফ যখন করে থাকে তো শুনবে বলছে এই ছেলেটা গাড়ি চালায়, গাড়ি স্টেশন যায়, মানে বিভিন্ন জায়গা পুলিশকে নিয়ে যাচ্ছে ও। কতদিন লেগেছিল এই যে কাজটা দুলু করেছে এটা বের করতে? প্রায় 15-20 দিনের মতন। বুঝলো কিভাবে যে দুলু এই কাজটা করেছে? পুলিশ বললো আমাকে মেডিকেল, পুলিশ বলছে প্রথমই বুঝতে পেরেছে। হ্যাঁ, পুলিশ স্যার যে উনি সুবৃত্ত নাম ছিল, উনি আমাকে বলছেন যে সুমি আমি প্রথমেই বুঝতে পেরেছি, কিন্তু দেখলাম এখন যদি ওকে আমি ধরে ফেলি তো মানে তোমার দৌড়াদৌড়িটা কে করবে? ওই যে ওষুধ বা ডাকায় নিয়ে এসব যাওয়ার মতন তো দেখছি লোক নাই। ভাবছি তোমাকে এটা দিক লাগাও, তারপর এটার আমি ধরবো। পরে ও আমাকে ঢাকা মেডিকেল নিয়ে গেল, আমার মা সহ। ও দুলুও গেল আমাদের সঙ্গে, নিয়ে ঢাকা মেডিকেল ভর্তি করে চলে আসলো। 3 দিন পরেও আসার কথা ছিল ঢাকা মেডিকেল, আসতেছে না। পরে শুনি একটা পেপারে বার হইছে যে দুলু আমাকে অ্যাসিড দিয়েছে। পার্লারে মেয়েরা ফোন দিয়ে বলছে এই এরকম এরকম, আমি বিশ্বাস করিনি। কিন্তু ওই যে স্যার উনিও আমাকে বলেন না, ওনাকে ফোন দিয়ে বললাম যে স্যার এইরকম অবস্থা বুঝি। বললো হ্যাঁ সুমি ওই করছে। আমি বলছি না স্যার এটা মিথ্যা কথা, ও করতেই পারে না। বলছেন ও করছে আমি প্রথমে বুঝছি, কিন্তু তোমাকে বুঝতে দেয়নি, আর এখনো ও করেছে এটাই সত্য। তখন আমি বিশ্বাস করিনি, কারণ আমার বিশ্বাস করিনি, একদম করিনি। আমি ভাবছি পুলিশরা হয়তো ওকে জুড়ে যাতে এইসব করাচ্ছে। পরে এরকম করে ও জেলেই ছিল প্রায় 2 বছর পর্যন্ত। আচ্ছা, ও স্বীকার করেছে পুলিশের কাছে? হ্যাঁ, ও নিজেই স্বীকার করেছে। 5 জন আসামি মিলে ও বলেছে যে স্যার ও নিজেই দিতে চেয়েছিল অ্যাসিডটা, ওর পায়ে পড়েছে। ও মানুষটি দেওয়ার আগে নিজে ট্রাই করেছিল যে সিএনজি থেকে আবর হয়ে, ও চেহারাটা যেভাবে আমি দেখতে পাই না সেইভাবে ও আমাকে অ্যাসিড দিবে কিন্তু সিএনজিতে কাপড়ে বাড়ি খাইয়া ওর পায়ে পড়েছে, সিএনজির ফুট জ্বলেছে, আমার উপরে পড়েনি। কিন্তু এই ব্যাপার তো আমি জানতাম না, পুলিশ বলেছে, আর ও নিজেই স্বীকার করেছে। বলছে তারপরে একটা ছেলে 15,000 টাকা দিবে বলে একটা ছেলেরে কন্ট্যাক্ট করে এই কাজ করছে। ওই সেই দুলুই, ওই আপনার হচ্ছে ওই যে সবুজ মগ ধরে যে ছেলেটা কাজটা করে, টিয়া কালার মগের যেটা, মোটামুটি 3 বার চেষ্টা করে ও এই কাজটা করেছে। হ্যাঁ, প্রথমবার যে ও নিজে চেষ্টা করেছে, প্রথমবার 2 মানুষ 3 নম্বর বার বুঝি ও নিজে চেষ্টা করার পরে ওর পায়ে পড়েছে। আমাকে ছবিটা ইমুদ দিছে, আমি বলছি তোমার পায়ে ব্যান্ডেজ কি? বলছে আমি মোটর বাইক অ্যাক্সিডেন্ট করেছিলাম। তো আমি এত গুরুত্ব নেইনি, কারণ আমি দেখতেও যাইনি, কারণ আমার যাওয়ার ইচ্ছুক নয়। এই আমার অ্যাক্সিডেন্টের 7 দিন আগে তখন শুনেছি পুলিশের কাছ থেকে ও নিজেই দিতে চেয়েছিল। তখন আমি ওর চেহারাটা দেখে ফেলবো দেখে ও আবর হয়ে গিয়ে চাইছিল শুধু হাত দিয়ে আইডিয়ার উপর দিবে। তখন এই মানে একটা খাফে বাড়িকে ওর পায়ে পড়ে যায়, আর সিএনজির ফুট পুড়ে যায়। যে ছেলেটাকে ভাড়া করেছিল ওকে 15,000 টাকা দিয়েছিল, হ্যাঁ, ওই ছেলেটাকে দ্বিতীয়বার চেষ্টাটাও করে। মানে আপনার সেকেন্ড টাইম চেষ্টা হয় তখন আপনার কাপড় চোপড় পুড়ে যায়। ওই সেকেন্ড টাইমও কি ও চেষ্টা করেছে নাকি অন্য ছেলেকে দিয়ে করেছে? হ্যাঁ। আচ্ছা, তারপর পরে ওকে ধরে ফেললো। পরে মোটামুটি 2 নম্বর আসামিকেও ধরে ফেললো পুলিশ। ধরে ফেলে আমার দুলুকে বলছে যা তুই যে ধরা খাইছো 2 নম্বর আসামিকে বল আর একটা কাজ করবে, সেই কাজটাও তুই করতে হবে ওকে। 2 নম্বর আসামি মানে যাকে দিয়ে কাজটা করাইছে এই ছেলেটা, কারণ ওকে তো পুলিশ ধরতে পারতেছে না। রাইট। তখন পুলিশ বুঝি বলছে যে আমার দুলুকে যে তুই যে ধরা খাইছো তো এইসব কিছু বুঝতে দিস না। আমি তো এইসব কিছু জানি না, আমি মেডিকেল ছিলাম, শুধু পুলিশ বললো এইসব শুনে আমি আমার মতন চিকিৎসা নিচ্ছি। ডাক্তার বলছে আমি বাঁচবো না, আমার মাকে বলছে এই পেশেন্ট বাঁচানো যাবে না, অনেক পুরা হয়ে গেছে, প্রায় 72% এই রোগী সম্ভবই না বাঁচানি। তোমরা দেশে নিয়ে আল্লাহ করে ভালো মন্দ খাওয়াই দাও। তো আমার মা আর কিন্তু আমি দেখেছি আমি পুড়ে গেছি ঠিকই, জ্বালা যন্ত্রণা অনেক হতো, কিন্তু আমার সবসময় মনে হতো যে আমি সব কিছু বুঝতে পারতাম, মানে আমার ফুসবুদ্ধি সবই ছিল। তখন আমার মা আমাকে কান্নাকাটি করতেছে, আর আমার এইসব দেখে কান্নাকাটি করতেছে। আমার মা বলে আচ্ছা আমার মেয়ে যদি মরে যায় তো মরেও যাবে, আপনারা অপারেশনটা করেন। তখন 2 মাস পরে আমার অপারেশন হয়, সার্জারিং করা হয়। আপনার স্কিনে অপারেশন হয়? হ্যাঁ, আমার স্কিনে সার্জারিং করা হলো। তখন ডাক্তার সার্জারিং করার পরেও মোটামুটি আমি সুস্থ, খাওয়া দাওয়া হাঁটা পড়া করতে পারতাম। কিন্তু মিন টাইম কি চোখটা নষ্ট হয়ে গেছে? হ্যাঁ, 2টা চোখই আমার নষ্ট হয়ে গেছে। তো পরে ডাক্তার বললো যাক মেয়েটার হায়াত আছে। তারপরে আমি অ্যাসিড সাবাবাই ফাউন্ডেশন চলে আসি। হ্যাঁ, আসার পরে দুলু তখনও জেলে? হ্যাঁ, তখনও জেলে। আপনার মামলাটা কি আপনি করেছিলেন নাকি পুলিশ বাদী হয়ে? পুলিশ বাদী হয় আমার মাকে নিয়ে মামলাটা করেছে। আচ্ছা, তো আপনার মামলাটা হয়েছিল কত সালে?
2014 ডিসেম্বরের 22 তারিখ, মানে 15 সালেই। আর অ্যাসিড নিক্ষেপ করা হয়েছিল কত সালে? 2014 ডিসেম্বরের 22 তারিখ। মামলা ওই 22 তারিখই হয়েছে? 22 তারিখ না, পুলিশ বলছে 15 মানে 5 তারিখ থেকে, 15 সালে 5 তারিখ থেকে মামলাটা হয়েছে। 15 সালের কত মাসের 5 তারিখ? 2015 জানুয়ারি মনে হয় কি তারিখে এটার মামলা। তো আপনি অ্যাসিড ভিকটিম হয়েছেন কত সালে? আমি 2014 ডিসেম্বরের 22 তারিখ আমাকে। ওকে, তারপরে 2015 সালের প্রথম দিকে এসে মামলাটা হয়েছে। হ্যাঁ ঠিক আছে, তারপরে মানে ও দুলু জেল হয়েছিল। এইভাবে আমি মেডিকেল মোটামুটি চলাফেরা খাওয়া দাওয়া করতে পারতাছি, মোটামুটি সুস্থ। কিন্তু আমার চোখের ডাক্তারের জন্য বারবার বিভিন্ন জায়গায় যাচ্ছে, কিন্তু ডাক্তাররা কোনো আশ্বাস দিচ্ছে না আমার চোখ ভালো হবে। বলছে এই চোখ পুরাই নষ্ট হয়ে গেছে, কি করার বাবা, কিছু করণীয় নাই। পরে লাস্ট ডাক্তার বললো তো একটা দেশের বাইরে গিয়ে একবার চেষ্টা করে দেখতে পারো। পরে আমার চেন্নাই যাওয়া হলো। চেন্নাই কি আপনাকে ফান্ড করেছিল কে? এটা বাইরের ডিস্ট্রিক্ট থেকে কিছু গেস্ট আসছিল, ওদেরকে আমি কান্নাকাটি, এটা অ্যাসিড সার্ভাইভার ফাউন্ডেশন থেকে। হ্যাঁ, ও এখানে আসলে মানে কিছু বেশি মানে কিছু আসছে ফান্ড দেয় রোগীরাদেরকে। ওই ফান্ড থেকে আপনি চেন্নাই গেলেন ট্রিটমেন্টের জন্য? হ্যাঁ, একটা মানে ভিজিটার ছিল, আমাকে ফান্ড দিয়েছে আমার অবস্থা বুঝে, যে আমি চোখের জন্য যারা আসতাম কান্নাকাটি করতাম যে আমার চোখ চাই, পৃথিবীতে আর কিচ্ছু না। তো কিছুটা মানুষের হয়তো দয়া লেগেছে, আমাকে চেন্নাই যাওয়ার মতন একটু কিছু টাকা এই মেডিকেল দিয়েছে, এর জন্য ওরা নিয়েছে। তো ও জেল 2 বছরের মতন থেকে গেল। পরে একদিন আমার মা কোর্ট থেকে আসলো আমার সাক্ষী নিবে। তো আমার মা গেছে সাক্ষী দিবে। পরে আমাকে বলল জজ সাহেব যে তুমি আগামী মাসে এসে দিও, সময় খুবই কম। আমার মা সাক্ষী, পরে আমার সাক্ষীটা নিল না। পরে ও আমাকে বললো ডাক মারি নিয়ে গেল, দুলু ডাক দিল এইদিকে আস। কোর্টের ভিতরে? হ্যাঁ, কোর্টের মানে যখন ওকে নিয়ে যাচ্ছে কোর্ট থেকে, যে আলাদা একটা জায়গার মধ্যে রাখে না, কোর্টে গেলে আমার পরে একটা রুমে না রাখে, যে এই রুমের মধ্যে ওকে নিয়ে যাচ্ছে। তো যে পুলিশরা ওরা নিয়ে যাচ্ছে, ও আমাকে ডাকতেছে। তো এই যে মনে পুলিশ ভাইকে বলছে একটু দাঁড়া করছে। পরে বলছে সুমি তোকে তখন আমি ভালোবাসি, তুই আমার বিরুদ্ধে সাক্ষী দিবে? তো এইসব কথা বললো আমি তোকে খুব ভালোবাসি। তো এইসব বলার পরে আমার মনটা মনে হয় দুর্বল হয়ে গেল। আমি ভাবলাম ও আমাকে খুব ভালোবাসে। কি বলেন আপনি? মানে এটা রূপ কথা তো হার মানাচ্ছে। একটা লোক আপনার জীবন শেষ করে দিয়েছে, আপনি চোখে দেখছেন না কিছু, সে আপনাকে কোর্টের মধ্যে ডাকলো আর আপনি তখনও দুর্বল হয়ে গেলেন। আসলে আমি ওকে, হয়তো এটা সত্য, জীবনে কোনোদিন স্বামী হিসাবে কখনো চাইনি আমি মন থেকে। আর ফার্স্ট টাইম যে সম্পর্ক ওকে চেয়েছি, এটা হয়তো আমার মনের আবেগ হতে পারে, কিন্তু বাস্তবতা যেটা আমি সবসময় ভাবতাম ওকে নিয়ে আমার জীবন হবে না, কারণ ও যেরকম আমি সেরকম না। ও যে মানুষের সামনে খারাপ আচরণ করে, এই জন্য ওকে আমি চাইনি। কিন্তু ওকে আমি যে মানে ওকে যে কতটা ভালোবাসি সেটা হয়তো আমি কাউকে বুঝাতে পারতাম না, আর ও তো বুঝতো না। আপনি তো তখন চোখে দেখতেন না একদমই? তখন এই যে চেন্নাই অপারেশনের পরে ঝাপসা দেখতে পারতাম, কর্নিয়ার ট্রান্সফার করা হয়েছিল। আচ্ছা, তো তারপরে আপনি ও আপনাকে এটা বললো? হ্যাঁ, তখন বললো, কি বললেন? আমি কিছু বলিনি, চুপ করেছিলাম, কারণ আমার মা তারা সবাই ছিল না, ওর সাথে কথা বলতে দিচ্ছেন না। তখনও আমি দুলু করে পাগল হয়ে যাচ্ছি। মাকে কতবারে বলছি দুলুর কাছে নিয়ে যাও, কথা বলবো, মানে ওরা অসহ্য হয়ে যাচ্ছে, খালি দুলু। এটা কেমন কথা? যে ছেলে তোর জীবন নষ্ট করে দিল, ও ছেলের গানি গাছ। এই মেডিকেলে আমি দুলু জপতাছি, কারণ আমি এটা মেনে নিতে। আপনি আমার কাছে এসেছিলেন জীবনের গল্পটা বলার জন্য দুলুর সাথে মিট হওয়ার আগেই, কোর্টে মিট হওয়ার আগেই নাকি? তারা হ্যাঁ আগেই আসছিল। তার আগে এসে আপনি রেডিওতে গল্পটা বলে গেছেন, আমি যখন আগে রেডিওতে ছিলাম। তারপরে আপনার সাথে দুলুর সাথে কোর্টে দেখা সাক্ষাৎ হয়। তখন আপনি দুলুকে ভালোবেসে চলেছেন, মানে দুলুকে আপনার সামনে এসছে তো সবকিছু উলটপালট হয়ে গেছে। হ্যাঁ, ও আমাকে বলছে আমাকে ভালোবাসে, এখনো ভালোবাসে। ও এরকম চায়নি অ্যাসিড হোক, বলছে মানে আমি এরকম চাই না। আমি ভাবছি তোর একটু ক্ষতি হলে হয়তো তুই আর মানে তোর মানে জীবনে যে স্বপ্নগুলো আছে এগুলো দেখলে না, মানে তুই আর মডেলিং করবি না, তুই আর অভিনয় করবি না, তাহলে তুই অন্য ছেলের দিকে তাকালে না, এইসব। তখন আমি তারপরে একটু আসলে কি আমি আমার জীবনে বাস্তবতা কি আমি বুঝিনি, এখন বুঝতে পেরেছি। সেটা তাহলে আরো পরে। তারপর আপনি কি করলেন কোর্টে? তো কোর্টে ও আমাকে যা বললো, আমি যে বললো ভালোবাসেই, তারপর আমি এটা বিশ্বাস করলাম। বললো আগামী 4 তারিখে তুই আসিস। আমি আগামী 4 তারিখে আবার গেলাম। ও আসলো তারিখের দিন, আমি গেলাম সকাল গিয়ে 1000 টাকা না 1200 টাকা দিয়ে ওকে অফিসিয়াল ভাবে বাইর করছি। মানে আপনি কি করলেন কোর্টে গিয়া?
কোর্টে গিয়ে ওকে যেখানে একটা রুমের মধ্যে রাখে, এই রুমটা কি টাকা দিলে বাইর করা যায় 1 ঘন্টার জন্য। আচ্ছা, বাইর করে অন্য রুমে কথা বলার সুযোগ দেয় একেল। তো পুলিশরা সামনে ছিল আর ওকে 1 ঘন্টা আমার পাশে বসাইয়া রাখছে, টাকা 1200-র মতো নিয়েছে। তো ও আমাকে বলতেছে, সুমি তোর মাথায় হাত দিয়ে বলছি, আমি তোকে খুব ভালোবাসি, তুই আমাকে বিয়ে কর, আমি তোকে নিয়ে সংসার করব, জীবনে কোনোদিন কষ্ট দিব না, বিশ্বাস কর, বিয়ের 2-3 মাস পরেও আমাদের একটা বেবি হবে। মানে আমাকে ও তো স্বপ্ন দেখালো, আমি বিশ্বাস করে ফেলতেছি। আমি তো বিশ্বাস এমনিতে ওকে করতাম, তখন আমি সত্যিই ভাবতেছি ও আমাকে খুব ভালোবাসে। তখন আমি আপোষ করার জন্য পাগল হয়ে গেছি। মানে মাকে বলছি মামলা আপোষ করব, ওরাও দুলুও বলছে মামলা আপোষ কর, আমাকে বিয়ে কর। তখন আমি আমার মাকে বলছি মা আমি আপোষ করবো। মা বলছে তোমাকে ও যা বলছে মা এটা মিথ্যা কথা। আমার মাকে বলছি তুমি জানো ও মিথ্যা কথা বলছে, ও আমাকে ভালোবাসে, তুমি তো বুঝতেছো না। পরে জজ সাহেবের কাছে উঠে বলছি যে স্যার ওকে একটু ক্ষমা করে দেন, আমি ওকে খুব ভালোবাসি। জজ সাহেব আমাকে খুব জারি মারছেন, বলছে মেয়ে তুমি কি বুঝো, তুমি কিচ্ছু বুঝতে পারতেছো না, যাও। মানে জজ সাহেবের কাছে গেলেও তান আমাকে গুরুত্ব দিচ্ছেন না, তান এই আপোষটাও মানেন না, কারণ এই আপোষ গ্রহণযোগ্যই না। দুলু আমাকে মানে যেভাবে স্বপ্ন দেখিয়ে কিছু স্বপ্ন দেখাই আমাকে আপোষ করলো মামলাটা। ওর মাও ছিলেন, ওর মা বলছে মা আমার ছেলে যদি বাইর হয় তোমাকে বিয়ে করে কিছুটা দিন তুমি বাসায় থাকবা, তারপর তোমাকে আমি বাড়িতে নিয়ে তুলবো। আমার শাশুড়ির কথাও আমি বিশ্বাস করেছি, ভাবছি তাহলে আপোষ হয়ে যাক। আর আমার জীবনটা তো এমনি নষ্ট হয়ে গেছে, আমার এটাই মনে যে আমি চোখে দেখতে পাই না, আর এখন আমি একটা ভালো ছেলেকে বিয়ে করে সংসারও করতে পারবো না। তাহলে ও যখন আমাকে ভালোবাসে তাহলে ওর সাথে আমার জীবনটা কাটিয়ে দিব, এইটাই ভেবে আমি আপোষ করেছি। ও জেলতেই বাইর হয়েছে, বাড়ার পরে ও মানে আমাকে 10 লক্ষ টাকা খাবিন দিয়ে বের হলো। মানে কিভাবে বের হলো? জামিনে বাইর হয়েছে, জামিনে বের হলো। হ্যাঁ, জামিনে বের হওয়ার ক্ষেত্রে আপনি সহযোগিতা করেছেন? হ্যাঁ হ্যাঁ, আপোষ করেছিলাম। আপোষ কিভাবে করেছিলেন? ও বাইর হয়ে আমাকে খাবিন দিবে। এটা আপনি কোর্টে বলেছেন? কোর্টে বলেছে, আপোষনামাত লেখা ছিল। ও আচ্ছা, এটা একদম এফিডেভিট হয়েছে? হ্যাঁ হ্যাঁ, তারপর আপোষনামাত লেখা ছিল যে ও বাইরে হইয়া আমার 10 লক্ষ কাবিন দিয়ে বিয়ে করবে, সারা জীবন আমাকে শারীরিক বা মানসিক সম্পর্ক রাখবে, এমনকি কোনোদিন দূর করে ফেলে দিতে পারবে না। এটাতে সাইন করেছে ও? হ্যাঁ, সাইন করে তারপরে জাজ ওকে হাইকোর্ট থেকে বেইলে বাইরে হইছে। আচ্ছা, তারপর পরে ও মানে বেরোনোর পরে 15-20 দিনের মধ্যে আমাকে একটা কাগজ দিল, আমার মাকেও বলেনি কাউকে বলেনি, আমাকে একটা কাগজ দিল। আর আমি তো পড়াশোনা দেখতেই পারতাছি না, শুধু দেখতে পারতাছি 3 পিস কাগজ, কিন্তু কি লেখা কিছু না, এটা বুঝতে পারতাছি না। শুধু আমাকে বলছে কাগজগুলো দিব, তুই একটু সাইন করে দে ছবির নিচে। তো আমি একজনকে বলছি একটা কলম দাও আর ছবির নিচে সাইন করবো, ছবির নিচেই সাইন করছি। পরে ওনাকে পড়াইয়া বললাম এটা কিসের কাগজ, এটা দেখবা। উনি বললেন যে একটা বিয়ে হয়েছে, এটার ডকুমেন্ট। তখন ওকে বললাম তুমি বিয়ে করবা, অথচ তুমি আমার মাকেও বললা না, আমাকেও বললা না ক্লিয়ার ভাবে, এটা কি রকম বিয়ে? বললো কোর্টে আবাজত দেই, আমরা অনুষ্ঠান পরে করবো না, কোর্টে এখন আবাজত দেওয়া লাগবে। 100 শতক জায়গা ছিল, আমাকে ঘরের ভিতর থেকে বাড়ির ভিতর থেকে দিবে। আপোষের মধ্যে ওর মা বলছে যে বাইরে কোনো জায়গা জমিন নাই, আমার ছেলে বারণের পরে আমি 100 শতক জায়গা ওকে আমার বাড়ির ভিতর থেকে ওর অংশ থেকেই দেওয়া হবে। ও বারণের পরে ও চালাকিতি কি করে আমাকে বাড়ির ভিতর না দিয়ে আমাকে আওরের মাঝখানে 100 শতক জায়গা দিছে, যেটা দিয়ে ধান ক্ষেত করা হয়। এইসব করে ও কোর্টে জমা টমা দিয়ে দিছে, কোথা থেকে দিয়েছে না দিয়েছে সব কিছু জানি না। এক সময় আমার মা কোর্টে উকিলকে বললেন যে স্যার ও যে বিয়ে করেছে কোনো কাগজপত্র কোনো প্রমাণ আছে? বলছেন হ্যাঁ ফটোকপি তুমি তাই নিয়ে যাও। এইসব পরে দেখা গেল ও মানে খাবিনের মধ্যে আমাকে স্বর্ণ বুঝি 10 ভরি দিয়েছে, এইসব লেখা কাটাকুটি। আপনাকে যখন সাইন করতে বলছিল তখন আপনি আপনার পক্ষ থেকে 2 একজনকে পেপারটা পড়তে বলবেন না? এটা আসলে আমি বুঝতে পারিনি। দেখেন আপনি মানে জীবনে ভুলের একটা লিমিট থাকে, আপনার ভুলের কোনো লিমিট নাই। মানে এরকম একটা মানুষকে কোর্ট থেকে বের করে নিয়ে আসা এই কন্ডিশনের জায়গা থেকে, এখানে বুঝলাম আপনি তাকে ইমোশনালি লাভ করেন, সেই জায়গাটা থেকে আপনি এটা করেছেন। আসলে না মানে আমি যাই কিছু বলি না কেন, পৃথিবীতে আমার চিন্তার বাইরেও জগৎটা আসলে অনেক বড়। সো এখানে আসলে আমার কিংবা যারা দেখছেন ওনাকে তাদের ইকুয়েশনের জায়গা থেকে ওনাকে জাজমেন্টে গেলে হবে না। কারণ জীবন আমি যেটা বলি সবসময়, জীবন নাটকের চেয়েও অনেক অনেক বেশি নাটকীয়। কারণ এখানে আসলে অনেক সময় কিছু কিছু ঘটে যায় যেগুলো আসলে কোনো লজিক থাকে না, কোনো ইকুয়েশন থাকে না, এবং মন আসলে অদ্ভুত একটা জায়গা। ভুল করার যে এরিয়াটা সেটা আসলে অপরিসীম, এবং একইভাবে যুক্তি দিয়ে সমস্ত দুনিয়াটা চলে না। মানে কি বলবো আসলে, উনি যেটা করেছেন উনি আসলে সেটাই বলছেন এখানে। তো যাই হোক, আপনি তারপরে কি করলেন? মানে আপনাদের কি হুজুর ডেকে বিয়ে শাদী হলো না? না, শুধু কাগজে সাইন করছি, শুধু একটা ম্যাডামকে পড়াইছি যে ম্যাডাম এই কাগজটা কিসের একটু পরে দেখেন। পরে বললো তোমাকে যে কোর্ট ম্যারেজ করছে একটা ডকুমেন্টের কাগজ।
পরে ওই যে মানে ও আমাকে বললো তোমাকে কোর্ট ম্যারেজ করছি আর যে জমিন যে জায়গায় দেওয়ার কথা ছিল অন্য জায়গায় দিছে, এইসব তো ব্যাপারে কোনো সময় আমার মাকেও বলেনি আমাকেও বলেনি। ও ওর মতন করে যেভাবে কোর্ট থেকে ও হয় সুবিধা হয় এই জন্য ও কাজগুলো করছে। করার পরে আমাকে একটা বাসায় রাখছে বিয়ের 15 দিন পরে। বলল সুমি তুমি এই বাসায় থাকো, আমি আসবো মাঝে মধ্যে আসবো, তুমি আমাকে 1 বছর সময় দিবা, 1 বছরের ভিতরে আমার চাপ সৃষ্টি করবা না যে বাড়িতে নাও না কেন, নেও না কেন, আসো না কেন, আসো না কেন। আমি 1 বছরের ভিতরে তোমাকে আমার সমস্যা দূর করে আমি তোমাকে বাড়িতে নিয়ে যাব। আপনার ফ্যামিলি থেকে কেউ কি ছিল এই বিয়েতে? মানে বিয়ে তো আলটিমেটলি এমন এক বিয়ে যেখানে থাকার জানি না কিছু নাই, কারণ আমার ফ্যামিলিতে আপোষ করব দেখে আমার মার হাজবেন্ডও রাজি ছিলেন না। আচ্ছা, যে আমার মামায় বলতেছেন ও মেয়ে আবার ওকে ঠকাবে, যে ছেলে 5 বছর সম্পর্ক করে অ্যাসিড দিয়ে দেয় এটা কি ভালো হবে? আর আমি তো একদূর আমি না ও ভালো, এইসব বুঝেনি, ভুল করে ফেলছে, আমি আমার গানটাই গাইতেছি। ওরা মানে বলছে মেয়ে, আমার মা বলতেছে আচ্ছা মেয়ের জীবন, মেয়ের সুখেই তো আমাদের সুখ, একবার দেখি মেয়েটার কথা শুনে কি হয়। মানে আমার মা রাজি ছিলেন আর কেউ রাজি না। তারপর ও আমাকে বাসায় রাখলো, কিছুদিন আসতো বাসায়, মানে সপ্তাহ 2 দিন 1 দিন আসতো, ও আসছে আবার চলে যাইতো, কোনোদিন রাত থাকতো, কখনো থাকেনি। এইভাবে অবস্থা করে মনে হয় 3-4 মাস চলছে। আমার পেটে তখন বাচ্চা চলে আসলো, এই যে যেটা আমরা ভিডিওতে জায়গা দেখলাম। হ্যাঁ, আরিশা। হ্যাঁ, তখন আমার পেটে আনিশা চলে আসলো। তো ও আসলো আমি বুঝতে পারিনি, কারণ আমার একটু সমস্যা হতো অ্যাক্সিডেন্টের পর থেকে, যাতে আমি বোঝাটা অসম্ভব হয়ে গেছিলো। তখন আমি ভাবছি আমার তো এমনিতেই 4 মাস 3 মাস কন্টিনিউ এরকম প্রবলেম হয়, তো হতেই পারে, কিন্তু আমার মাথার মধ্যে অন্য কিছু চিন্তা এটা কখনো ঢুকেনি। তারপরে আমি কি করছি, আস্তে আস্তে আমি বমি করতেছি। তারপরে আমি ডাক্তারের কাছে বলছি, ডাক্তাররা বলছে যে চৌকে কোনো সময় পাওয়ার যদি কমে যায় বা চৌকের পাওয়ারটা, তখন মানুষ বমি করে। কিন্তু ডাক্তাররা আমি যে ম্যারিজ সেটা ওরা জানতো না। তখন আমি বলছি যে এরকম, তো ওরা তো জানে আমার বিয়ে হয়নি এখনো, তো ওরা বলছে চোখের পাওয়ার যদি কমে যায় তে বমি হয়, পাওয়ার বাড়লেও এরকম বমি হয়, মাথা ঘুরায়। তো আমি এই বুঝ পেয়ে আসছি। তো আস্তে আস্তে আমি মানে 5 মাস হয়ে গেছে আমার পেটে বাচ্চা, তখন আমি একটা অপারেশন করা যায় মেডিকেল আসছি। চোখের অপারেশন না, চোখের অপারেশন না, আমার স্কিনের অপারেশনটা, যে টুটেনিসটা অপারেশন করবো আসছিলাম। মেডিকেলে সবাই বলে বসতেছে এই সুমি কি রে তোর পেটটা বড় দেখা যাচ্ছে, সেই তুই বিয়ে করছত নাকি? আমি বলছি না গো আমি তো বিয়ে করিনি, বিয়ে করবো কাকে, এইসব অপারেশন ডাক্তার বলছে আরো কিছুদিন পরে করো, চামড়া যত দেরিতে করবা তত ভালো। আমি চলে আসছি। তখন যেদিন আসছে ওদিন দুলু আসছে বাসায়, এসেও বলছে এই তোর পেট দেখে মনে হচ্ছে তোর পেটে বাচ্চা আছে, বলেও আমার পেটের মধ্যে অনেক জোরে লাত দিয়ে দিছিল। আমি উবা ছিলাম, এই লাতটাকে খাটের মধ্যে বসে গিয়েছিলাম। তখন আমি বুঝে গেছিলো যে মানুষ যেভাবে পেশাব করে এরকম আমার সারা পেশাব করে ফেলছিলাম, এরকম বুঝে গেছিলো। আমি তখন বুঝতে পারছি না, আমি বসে গেছি, কারণ আমি এটা আমার পেটে বাচ্চা আমি তো কোনো বুঝতে পারিনি। আমি ভাবছি যে ওর লাতের সাথে আমি পেশাব করে ফেললাম কেন, এটা মানে দুন্দাইতেছে আর পেটে ব্যথা করতেছে। ও তো লাত মেরে ওর মতন ও বসে কি হিসাব করে চলে গেল, আবার কি যেন হিসাব করলো, টেবিলে বসে আবার চলে গেল। পরে মাকে বললাম মা এরকম আমাকে দুলো লাত মারছে, এভাবে আমার সমস্যা হচ্ছে। মা বলল কেন বেটি, এটা কেন হবে হঠাৎ ধরে? তা আছেন তোকে নিয়ে ডাক্তারের কাছে যাই। তখন মহিলা ডাক্তারের কাছে গেলেন। মহিলা ডাক্তার বললো তুমি কি বিয়ে হয়েছে? আমি বললাম হ্যাঁ। কতদিন ধরে তুমি এইরকম সমস্যা তোমার? আমি বলছি 5-6 মাস হবে। বললো তাহলে পেশাব পরীক্ষা করো। পেশাব পরীক্ষা ধরা দিছে আমার পেটে বাচ্চা আছে। পরে আমি আলট্রাসাউন্ড করলাম, বললো 5.5 মাসের বাচ্চা। দুলুকে ফোন দিলাম, বললাম আমার পেটে 4-5 মাসের বা 5 মাসের বাচ্চা ডাক্তার বলছে। কয়ে বাচ্চা কোথা থেকে আসলো? বাচ্চা কেন হবে? আমি বললাম বাচ্চা কেন হবে এটা তো চাই না। ডাক্তার বলছে নষ্ট করে দাও, কি হবে, বাচ্চা হয়েছে তো কি হয়েছে, নষ্ট করে দাও। আমি বলছি নষ্ট করে দিব? বললো হ্যাঁ করে দাও, আমার যখন প্রয়োজন হবে তোমাকে বলবো, তখন আমরা বাচ্চা করবো। পরে ফোন রাখার পরে ডাক্তারের কাছে গেলাম যে ডাক্তার আমি বাচ্চাটা নষ্ট করতে চাই, কিভাবে কি করব। তখন ডাক্তার বললেন দেখো এই বাচ্চাটা রেখে দাও, তোমার জন্য ভালো হবে, নষ্ট করার দরকার নেই। জীবনে মানুষ একটা বাচ্চা কান্না করে পায় না, আর তোমাকে আল্লাহ দিছে, নষ্ট করবা কেন? 2 দিন পরে তোমাকে হাতে ধরে হাঁটবে। তখন আমার মাইন্ডে আসলো আসলে আমি তো চোখে 2 দিন পর দেখতে নাই পারি, এখন তো জাপসা দেখতেছি, 2 দিন পরে তো জাপসা দেখবই না। তখন ওকে আমি ফোন দিয়ে বললাম এই শোনো
আমার বাচ্চা তুমি বলতেছো নষ্ট করে দিব, আমি নষ্ট করব না, এই বাচ্চা কিভাবে পালবো এটা আমি দেখবো, আমার বাচ্চা আমি পালবো। বলছে তে মনে রেখো তুমি যদি মরেও যাও আমি তোমাকে এই বাচ্চার তলে কি তোমার তলে 1 টাকা খরচ করব না। আমি ভাবছি হয়তো রাগের মাথায় বলতেছে। তখন আমি বাসায় চলে আসলাম। ও আমার সঙ্গে আস্তে আস্তে খারাপ ব্যবহার শুরু করলো। অমানুষের লিমিট থাকে, কিন্তু আজকের এই গল্পটাতে এমন একজন মানুষের গল্প শুনছি, মানে অমানুষত্বের লিমিটলেস, যদি এই ভদ্রমহিলা যদি সত্য বলে থাকে। কারণ আমাদের গল্পের কিন্তু অনেক বড় সীমাবদ্ধতার জায়গা, যে একজন এসে যখন গল্প বলেন সেটা ইনভেস্টিগেট হয় না, এবং একই সাথে সেই সুযোগটাও নেই, অতীতের টাইম মেশিনে চড়ে এইভাবে ইনভেস্টিগেট করার সুযোগ সম্ভব নেই। আর যে মানুষটাকে নিয়ে বলা হচ্ছে, সেই মানুষটি যদি এখানে প্রেজেন্ট থাকতেন তাহলে তো তার 1000টা কমপ্লেন থাকতো তার স্ত্রীর বিরুদ্ধে। কিন্তু দিন শেষে যদি আপনি বিশ্বাস করেন তাইলে এটা বলতে কোনো দ্বিধা নেই যে অমনুষ্যত্বের সীমাহীন অমনুষ্যত্ব যেটাকে বলে, সেই জায়গায় পৌঁছে গেছেন যে মানুষটা নিয়ে এখানে, যাকে নিয়ে এখানে গল্প বলা হচ্ছে, দুলু। জুলাই 17 তারিখ রাতকে আমি অনেক ব্যথা যন্ত্রণা করছিল। আমার মাকে ফোন দিয়েছি, আমার মা ধরে দুলুকে ফোন দিচ্ছেন যে বাবা আমি তো অনেক দূর থেকে আসতে পারবো না, তো তুমি তো বাড়িতে আসো বাবা, একটু আমার মেয়ের কাছে যাও। আমি পুরো একা বাসায়, একা। অথচ আমার মা একটা খালাতো বোন ছুটো দিয়েছে, ও কি করবে। তখন আমার মা দুলুকে ফোন দিচ্ছে, দুলু এই কথা শুনে আর ফোন ধরে রিসিভ করে না। সারা রাত দুলুকে ফোন দেওয়া হলো, আমার ফোন থেকে রিসিভ করে না। পরে 12টার সময় বাসার সবাই কিছু মোটামুটি আসলো, দুলুকে ফোন দেয় যে এরকম সুমিকে নিয়ে মেডিকেল ভর্তি করা লাগবে। দুলু বলতেছে আমার প্রবলেম আছে, তাই মাকে বলো না মেডিকেল নিয়ে যাবে না, আমি এখন খুব ব্যস্ত আছি। তখন পেশায় ও কি করতো? দুলু তখন পেশায় কি করতো? ওর পেশা করতো। কি বলেন আপনি? ও ব্যস্ত আছে বলতে কি বোঝাচ্ছেন আপনি? ওই সময়টা তো কি করতো? মানে শুধু এটাই করতো নাকি অন্য কোনো কাজের সঙ্গে জড়িত ছিল? এইটাই করতো আমি জানতাম, কিন্তু এর চেয়ে তার কিছু জানি না। প্রিয় শ্রোতা এবং দর্শক, উনি যে কাজটা করতো সেটা আমরা প্রচার করছি না এখানে, কারণ যেহেতু আমাদের হাতে এভিডেন্ট নাই, এটা একটা অবৈধ পেশা ওনার কথা অনুযায়ী, সুতরাং আমরা এটা প্রচার করছি না। জি বলুন। তারপর পরে কিছু ও বলতে সময় নেই, তারপর ও আসেনি। পরে কিছুদিন পরে একটা কাপড়ের ব্যবসা করে আমার মেয়ে হওয়ার পরে। একটা কাপড়ের দোকান করলে আমার মেয়েকে দেখতে আসেনি। আমার মেয়ের বয়স 1 মাস হয়ে গেছে, ও আসেনি। তো আমি ও ইমুতে পিকচার দিলাম, দেখেছে হয়তো, মানে প্রকাশ করেনি, দেখেছে করে। তো ঈদের দিন, ওর বয়স 1.5 মাসের মতন হয়ে গেছে, ঈদের দিন আসছে। আসার পরে ও মেয়েটাকে কুড়ে নিতে বলছি, একটু কুড়ে নাও, ও নেয়নি, বলছে না আমি দেখতাছি। তখন আমি আমার মেয়েটাকে আমার কুড়ে রাখার পরে ও চলে গেল, আবার বাসায় আসে না, যায় না, মানে ও ওর মতনই। বললাম তুমি বললাম আমাকে 1 বছর পরে বাড়িতে নিবা, বললো আর একটু সময় লাগবে। এইসব করতে করতে সময় নিতে 2 বছরের মতন হয়ে গেল। পরে আমি আমার শাশুড়ির সাথে কথা বললাম যে মা তুমি বললা আমাকে বাড়ি নিবা, বললো আমার মেয়ের বিয়ে হওয়ার পরে তোমাকে নিব। ওনার মেয়ের বিয়ে কাছাকাছি ডেট হয়ে গেছে। আমি এই তারিখ পর্যন্ত ভরসা করে আসলাম যে আমার শাশুড়ি আমাকে বাড়িতে নেবেন। তো আমার স্বপ্ন ছিল যে আমার বাচ্চা বড় হবে এই বাড়িতে, আর ও আমাকে স্বপ্ন দেখাইছে সারা জীবন আমাকে নিয়ে সংসার করবে, কখনো কষ্ট দিবে না। এর উপর ভরসা করে আমার বাচ্চাটাকে নিয়ে আমি বাঁচতে চেয়েছিলাম। বিয়ে হলো আমার ননহরির। বিয়ের পরে আমি মাকে বললাম মা আমাকে নিবা না, বললো শোনো মা আমার মেয়ের বিয়ে হয়েছে ঠিকই, তোমাকে নিব যে এই বাড়িটা তো আমার ছেলের না, এটা হচ্ছে আমার বড় ছেলের, ও লন্ডন থাকে, এই বাড়িতে তো তোমার জায়গা নেই। আমি বললাম এই বাড়িতে আপনার ছেলের জায়গা হবে, আমার জায়গা হবে না, এমন কেমন কথা মা। পরে উনি বলেন ওকে ঘর থেকে বাইর করে দিয়ে দিছে। দুলুকে বললাম দুলু তুমি দেখো আমার জীবনটা তেমনি শেষ করে দিয়ে দিছ, অন্তপক্ষে আমার বাচ্চাটাকে নিয়ে বাঁচার জন্য তোমার বাড়িতে একটু আশ্রয় দাও। ও বললো আচ্ছা এই বাড়ির যদি তোর জায়গা না হয় তা আমি তোর সঙ্গে বাসার সবসময় থাকবো। আমি বললাম আমি তারপরে বিশ্বাস করছি। এখন ও কি করছে এই সময়টুক পর্যন্ত হাতে নিয়ে ওর পরিবার ও মিলে কৌটো থেকে একটা লিখিতভাবে একটা তেজরুপুত্র যেটা বলে, মানে ওর বাড়িতে ওর কোনো জায়গা নেই, তেজরুপুত্র করে দেওয়া হয়েছে। ওরা এইটা শুরু করছে। ও বলছে বোন আমি তোকে তো বাড়িতে নিতে চেয়েছিলাম, এটা মিথ্যা কথা না,
আমার মাও নিতে চেয়েছিল, কিন্তু এই যে এখন আমাকে মা আমার এই বাড়ি থেকে তেজপুত্র করে দিয়ে দিচ্ছেন, এই বাড়িতে আমারও জায়গা নাই, অন্তর জায়গা কিভাবে হবে? আমি যতদূর জানি, যে আমার জানাতে ভুলও থাকতে পারে, আমি যতদূর জানি মানে শুনেছি যতটুকু, যে তেজ্যপুত্র করার কোনো নিয়মই নাই, আইনত এটা নাই। এটা কিসে, এটা আপনাকে বুঝিয়েছে এরকম? হ্যাঁ, বাদে আমি একজন অফিসারের কাছে গেছি, বলছি স্যার এইরকম অবস্থা, ওরা বলছে হ্যাঁ এরা উকিলের মাধ্যমে করছে, কিন্তু আইনতেও তো আমি বলছি স্যার আইনত ভাবে তো তেজপুত্র হয় না, তোমার কত ফেলে দেওয়ার মতন না, কিন্তু ওরা তো এটা কুশল বাইর করছে, কি করবা এখন? তারপর আমি বলছি যেতেই হোক না কেন আমি এই বাড়িতে উঠবো, কারণ আমার বাচ্চার জীবন আমি নষ্ট হতে দিব না। পরে ও আমাকে সেদিন কি করলো, রাত বাসায় আসছে, আমাকে বলছে এই আমি তোর সঙ্গে বাসা থাকবো সময়, এই বাড়িতে যাওয়া লাগবে না, আমি তোকে নিয়ে রাস্তায় থাকবো। তো ঠিক আছে, আমার স্বামী যদি আমাকে নিয়ে রাস্তায় থাকে তাহলে তো অসুবিধা নেই। এখন ও এদিন পরে আমাকে বলল, সেদিন রাত যেদিন এই কথা বলার পরে রাত 10টা বা 10:30টার দিকে না বলে বাসায় আসছে। আমি তো একা মানুষ, আমার বাচ্চাকে নিয়ে থাকি, আমি সামনের গেটটা তালা মারছি, এই গেটের চাবিটা ওর কাছে ছিল একটা, আগলো ঢুকছে, আমি তো গেটে একটু শব্দ শুনছি, কে বলছি, কেউ উত্তর দেয়নি, তো ভাবছি হয়তো বিড়াল টিড়াল বা লড়ালড়ি করছে এইরকম। পরে আধা ঘন্টা পরে দেখে ও আমার কাছে এসে দাঁড়িয়ে বলছে এই চশমা কল। আমি বললাম তুমি কিভাবে আসছো, কোথা থেকে আসছো? বললো আমার লাগে মুকিল লাগাইল আছে, আমি এমনিতে আসছি, চশমা কল। তো আমি বললাম তুমি এত রাত আসলে আমাকে বলে আসবা না, তুমি তো জানো আমার চোখে প্রবলেম, এইভাবে এসে দাঁড়ালে আমি ভয় পাবো না? হঠাৎ করে কথা বলে উঠলাম। পরে ওর ঠেলামারি আমাকে বিছনায় ফেলে বালিশ বুকুর উপরে উঠলো, আমার উঠে দুই হাতটাকে এই হাতে এক হাঁটু দিয়ে ধরলো, এই হাতে এক হাঁটু দিয়ে ধরে আমার মেয়ের বালিশ দিয়ে আমার মুখে জাতামারি ধরেছে। মুখের মধ্যে এমন জাতামারি ধরছে, মনে হচ্ছিল যে আর 2 সেকেন্ড যদি রাখা হইতো বালিশটা আমি মারা যেতাম। আমার মনে হয়েছিল আমার জানের শক্তি যতটুক ছিল এতটুক দিয়ে আমি বালিশটার খাইত হয়ে গেছে, আমার কল্লাটা খত করে নিঃশ্বাস নিছি। তারপর ও বালিশ সরাই আমার নাকে মুখে জাতামারি ধরছে। তারপর ওকে আমি আমার জীবন ভিক্ষা চেয়েছি, বলছি শুনো তোমার কাছে আমি আমার জীবন ভিক্ষা, আমার বাচ্চার জীবন ভিক্ষা চাই, তুমি আমার জীবনটা শেষ মুহূর্তে নিও না। পরে বললো তাহলে তুই এক কাজ কর, তুই আমার জীবন থেকে চলে যা, আমি তোকে নিয়ে সংসার করতে পারবো না। আমি জেল থেকে বাইরনির জন্য তোকে যা যা স্বপ্ন দেখাইছি, শুধু জাস্ট জেল থেকে বাইরনির জন্য। আমার মনে হয়েছিল তখন তোকে যাই বলবো তুই তো বিশ্বাস করবে, আমার মনে হয়েছিল যে তখন আমি জেল থেকে বাইরনির দরকার, তাই আমি তোকে যা মুখে দিয়ে আসছে তাই বলছি, তাই স্বপ্ন দেখাইছি। কিন্তু তোকে আমি ভালোবাসি না, তোকে নিয়ে আমার সংসারও হবে না, কোনোদিন তোরকে আমার বাড়িতেও তুলতে পারবো না, তুই আমার জীবন থেকে জাগি সরে যা। আমি তখন মানে আমার আসমান, ঘটনা এটা এই যে 2.5 মাস আগের কথা। এরপর আপনি কি করেছেন? তখন আমার মনে হলো আমার আসমান ভেঙে মাথায় পড়ে গেল। তখন আমি ওকে বললাম যে তুমি আমাকে এইভাবে না বলেই পারতা, জেল থেকে যখন বাইরে হয়েছো বিয়েটা তো না করে পারতা, বিয়েটা কেন করলা? এখন একটা ওকে আর প্রশ্ন নাই করি, বা প্রশ্ন করে আপনি কি উত্তর পেয়েছেন সেটা আমরা নাই বা জানি। আপনি এরপর কি করলেন? ওখানে থাকলেন নাকি ওখান থেকে বের হয়ে গেলেন? না, এখান থেকে আমি সোজাই চলে গেলাম আমার মার বাড়িতে, গিয়ে কয়েকদিন থাকলাম, থাকার পরে চলে আসছি ঢাকায়। ঢাকার পরে এই যে আজকে আপনাদের এখানে আসছি। ঢাকায় এসে কি করেছেন? চোখের ট্রিটমেন্টের জন্য ডাক্তার দেখাইছি, ডাক্তার বলছে বাংলাদেশে আমার কোনো চিকিৎসায় চোখের নাই, একমাত্র চেন্নাই যেতে হবে, যে জায়গায় অপারেশন করছি। আপনি খুব হৃদয় বিদারক একটা কথা বলেছেন যখন স্টুডিওতে আপনি আসেন, যেটা আমার কাছে খুব আপনার এই গল্প শুনে অনেকেই বিরক্ত হবে, অনেকেই রাগ করবে, কষ্ট পাবে, বিভিন্ন রকমের অনুভূতি হবে। তো আমার কাছে ভয়ানক লেগেছে ওই কথাটা, সেটা হচ্ছে আপনি যখন বাচ্চাটাকে নিয়ে এখানে আসতেছিলেন আপনার খুব ভয় করতেছিল, কেন বলেন তো? বা আপনি যখন ঢাকায় আসেন বা বাইরে যান ভয় করে কেন বলেন তো? কারণ প্রায় সময় আমার বাচ্চাকে নিয়ে রাস্তার মধ্যে টানাটানি হয়, বুঝেছেন? টানাটানি হয় বলতে? আমার সিলেটে এই যে কিছুদিন আগে আমার মোবাইল ফোনটা নিল, রাস্তার সামনে একটা 2টা ছেলে আমার বাচ্চাকে নিয়ে টানাটানি করতেছে। তো আমি চিল্লাচিল্লির জয়, আশেপাশের মানুষজন আসতেছে, পরে হাত থেকে মোবাইল নিয়ে সিএনজিটা চালিয়ে চলে গেল। মানে আপনার বাচ্চাটাকেও নিয়ে যেতে চায়? হ্যাঁ, তখন আমার খুব আমার তো পৃথিবী বলতে আমার বাচ্চা যদি কিছু হয়ে যায় আমি মরে যাব। আপনাদের স্টুডিওর ঠিকানা দিয়েছেন, কিন্তু আমি মরে গেলে কষ্ট না, কিন্তু আমার বাচ্চাটাকে নিয়ে আসছি, আমার খুব কষ্ট। আমি এই জাপসা অবস্থা চলি, পৃথিবীটা গুলা দেখি, কিন্তু আজ পর্যন্ত আমি ব্যথা উষ্টা দুষ খাই। আমার বাচ্চাকে আজ পর্যন্ত আমার কুর্তাকেও আমি নিচে ফেলে দেইনি, কারণ ওকে আমি খুব ভালোবাসি। আপনি
এই যে অ্যাসিড ভিকটিম হয়েছিলেন, যখন আপনি অ্যাসিড সার্ভাইভার ফাউন্ডেশনের তত্ত্বাবধানে ছিলেন, সেই সময়টাতে আমি যে আগে রেডিওতে যেখানে কাজ করতাম ওই সময় এসেছিলেন আপনার গল্পটা বলার জন্য। আমার এখন মনে পড়েছে পুরোপুরি। আপনি গল্পটা তখন পর্যন্ত যতটুকু বলেছিলেন, তারপরে গিয়ে আপনি এই ছেলেটাকে আবার আপনার জীবনে নিয়ে আসেন, এই দুলুকে। আজকে আপনি গল্পটা কেন বললেন? আজ বলতে চেয়েছি কারণ ওকে যে ভরসা করে বিশ্বাস করে আমি মামলাটা আপোষ করে ওকে বাইরে করছি। একটু স্বপ্ন দেখেছি, যে স্বপ্ন দেখাইছে আমাকে সারা জীবন সুখে শান্তিতে রাখবে, কোনো দিনও কষ্ট দিবে না। তাই যে ওর কথাটা দুই করে দিল, আজ আমার বাচ্চা আমাকে রাস্তায় নেমে দিল। একবার তা ভাবলো না যে এই মহিলাটা অন্ধ, চোখে দেখে না, আমার বাচ্চার কি হবে আর ও কি হবে। ও আমার ভবিষ্যতের কথাও ভাবেনি, আমার বাচ্চার কথাও ভাবেনি। আজ বাসা, আমার কোনো বাড়িও নাই, ঘরও নাই। আজ যে আমি এটা বাসা ভাড়া দিয়ে থাকবো, আমি কোনো চাকরি, সিলেট শহরের মানুষের দ্বারে দ্বারে চাইতে চাইতে আমি হয়রান হয়ে গেছি। কেউ একটা চাকরি দেয় না আমাকে। কি কাজ পারেন আপনি? আমি যে এখন আমার বাচ্চাটাকে নিয়ে কিভাবে বাঁচবো। আপনি কি কাজ পারেন এই অবস্থায়, শারীরিক এই অবস্থায় কি কাজ পারেন? যদি আপনার একটা কাজের ব্যবস্থা হয়, আপনি কি কাজ করতে পারবেন? আমি ছোটো মোটো যে কাজই হয় সেটাও করতে পারবো। আমি ঠিক জানি না আপনি কি কাজ পারবেন, তবে এই ভিডিওটা অনেকেই দেখবেন। সিলেটের, যেহেতু আপনি লন্ডনের প্রচুর লোক আছেন যারা এই ভিডিওটা দেখবেন, কারণ এটা আমার ইউটিউব চ্যানেলে যখন যাই আমি তখন দেখি যে ইউকের যে ডাটা, কত পার্সেন্ট মানুষ দেখেন, সেখানে একটা বড় অঙ্কের ইউকেতে যারা থাকেন তারা আছেন। অ্যান্ড আনফর্চুনেটলি অর ফর্চুনেটলি আমি জানি না এটা কী বলবো আপনাদের, কিছু বলার নাই। ওনার একটা কাজের দরকার, কাজটা হয়ে গেলে আমার ভালো। বাচ্চাকে নিয়ে বাঁচতে চাই, যেভাবে হোক ওর জীবনটাকে আমি সুন্দর করতে চাই। আমার স্বামী তো আমাকে আমার বাচ্চাকে রাস্তায় ফেলে দিয়ে দিছে। আমার বাচ্চারও আমি কোনো ভবিষ্যৎ বের করতে পারবো। আপনাদের মধ্যে কি ডিভোর্স হয়েছে? ও আমাকে তালাক দিয়ে দিবে সিদ্ধান্ত নিয়েছে। এটা বলেছে? হ্যাঁ। আপনি কি সিদ্ধান্ত নিয়েছেন ওর ব্যাপারে? যাকে ভালোবাসলাম তার সুখী চাচ্ছে ও। আমি আর ওর জীবনে আর কি, আর ওর জীবনে তো আপনি কি এখনো চান ওর সংসার করতে? এখন চাইলে তো, এখন আমি বাস্তবতা বুঝে ফেলছি। এতদিন তো আমি আবেগ নিয়ে বাঁচছি, এখন বুঝছি আমি একজন প্রতিবন্ধী মানুষ, আমার চেহারা সুন্দর না। ও কিভাবে আমাকে নিয়ে সংসার করবে? আমার জীবনে কোনো সংসারও নেই, শুধু একটাই আছে, আমার বাচ্চার জীবনটা সুন্দর করা দেওয়া। আর ওর জীবনটা অনেক সুন্দর করতে হলে আমার যা যা করতে হয় সবই করব। আমি জানি না এই রেডিও অফিস থেকে গিয়ে আমি কোথায় যাবো। আমার তো টাকার জায়গাটাও চলে গেল। আপনি কাঁদবেন না, কারণ আপনার চোখে সমস্যা হতে পারে। আমি সবসময় যখন জীবন গল্প প্রচার হয় সবসময় আমি বলি যে যারা এখানে গল্প বলতে আসেন তাদেরকে জাজমেন্টে নেবেন না, এবং তারা কি করেছে না করেছে সেটা জাজমেন্ট না নিয়ে বরং নিজের জায়গা থেকে আমরা আমাদের ভুলগুলো যাতে কারেকশন করতে পারি সেদিকে খেয়াল রাখাটাই উচিত। কিন্তু আপনার জীবনের যে ইমোশনাল যে ভুলগুলো, মানে প্রথম থেকে শুরু করে এখন পর্যন্ত স্টিল, মানে আমার কেন জানি মনে হচ্ছে যে আপনাকে নিয়ে বলতে গেলে খালি বারবার আপনার ভুলগুলোই চোখে পড়ছে। বাট আমি এটা নিয়ে আর কিছু বলতে চাই না, তবে আপনার সন্তানের জন্য ভয়ঙ্কর রকমভাবে মায়া হচ্ছে, এবং ও যেন একটা সুন্দর পৃথিবী পায়, এটার জন্য অন্তর থেকে দোয়া থাকবে। এবং যারা আমাদের এই অনুষ্ঠানটা শুনছেন তাদেরকেও বলবো দোয়া করেন ওদের জন্যে। ও আসলে কোনো হেল্প চাওয়ার জন্য আপনাদের কাছে আসেনি, আর্থিক সাহায্য চাওয়ার জন্য আসেনি। তবে এটা ঠিক যে ওর একটা কাজের যোগান খুব জরুরি, এবং ও যদি একটা কাজ পেয়ে যায়, যে কোনো কিছু করে যদি ওর সন্তানটাকে সারভাইভ করাতে পারে। সিলেটেই তো থাকেন আপনি, রাইট? হ্যাঁ, আমি সিলেটে আছি, কিন্তু এখন জানি না, ভাবতাছি কোনো একটা বাচ্চাকে নিয়ে কোনো একটা সরকারি আশ্রমে বা এতিমখানায় আমি জানি না, আমি জাস্ট জানি না কি কোথায় থাকবো এখন। কারণ আমার তো কোনো বাড়ি করি নেই, আমার বাচ্চাকে নিয়ে কোথায় থাকবো। প্রায় মানুষ বলতেছে বাচ্চাকে শিশু পল্লীতে দিয়ে দিব। আমি চাই না ওকে দূরে রাখতে, আমি ওকে আমার কাছে রাখতে চাই। এই মানুষটার জীবন গল্পের আরেকটা ভয়ানক পার্ট বাকি আছে, বাট আমি দোয়া করি আল্লাহর কাছে, আপনারা সবাই দোয়া করেন যেন সেই পার্টটা ভয়ানক না হয়, কারণ আল্লাহ চাইলে সব কিছু পারেন। ওনার বাচ্চার সুন্দর একটা ভবিষ্যৎ হোক, ওই পার্টটা নিয়ে আমরা বা ওনার কি করবেন, উনি কি ভয়ঙ্কর রকমের ভবিষ্যতের দিকে যাচ্ছেন বাংলাদেশের সামাজিকতার প্রেক্ষাপটে, হয়তো আমরা নিজের জায়গায় চিন্তা করলে পারি এটা বুঝতে, কিন্তু আমরা মনে প্রাণে চাচ্ছি যে উনি যেন একটা নিজের পায়ে দাঁড়াতে পারেন, ওনার জন্য একটা ভালো কর্মসংস্থানের ব্যবস্থা হয়। আইনত উনি, আমি জানি না যেভাবে আপনি বললেন সেভাবে আমাদের ধর্মীয় দিক থেকে এটা বিয়ে বলা চলে কিনা, আইনত কাগজে কলমে হয়তো উনি আপনার স্বামী যেভাবে আপনি বললেন। তবে যেহেতু আপনার সন্তানের বাবা, ওনাকে নিয়ে কোনো বিরূপ মন্তব্য করতে চাচ্ছি না আমরা আমাদের অনুষ্ঠান থেকে। আপনি যে কথাগুলো বলেছেন আপনার জায়গা থেকে এটা যদি সত্যি হয়ে থাকে, তাহলে সেই জায়গাটাতে আপনার নিজের যে বড় বড় ভুলগুলো, সেই ভুলটাও অনেকখানি দায়ী আজকের এই অবস্থার জন্য। এটা হয়তো অনেকেই বলবেন, সেভাবে বলাই যায়। তবে এটা ঠিক যে এর চেয়েও হয়তো
ভয়ঙ্কর রকমের গল্প কারো জীবনে অপেক্ষা করছে, যেটা হয়তো ভবিষ্যতে আসবে। আসলে আমি কি বলবো, আমি আসলে বুঝে উঠতে পারছি না। এই বাচ্চাটাকে দেখার পর আমার খুব খারাপ লাগছে। মানে আমার জায়গা থেকেও যদি তেমন কিছু করার থাকতো এদের জন্য, আমি ট্রুলি করতাম। তো প্রিয় দর্শক এবং শ্রোতা, সুমি আক্তার রিয়ার বিকাশ নাম্বারটি, পার্সোনাল নাম্বারটি আমি আপনাদেরকে বলছি, সবাই একটু ধীরে সুস্থে নোট করবেন। 01315802808। আমি আবারও বলছি 01315802808। আরও একবার বলছি 01315802808। এই নাম্বারটিতে ওনার বিকাশ করা আছে, আপনারা চাইলে ওনার সঙ্গে সরাসরি কথাও বলতে পারেন। একটা বিনীত অনুরোধ থাকবে আপনাদের কাছে, দেখুন উনি চোখে তেমন একটা দেখতে পান না, তেমন মানে কি উনি চোখে 1% আসলে দেখতে পারেন না। ওনার ছোট্ট একটা মেয়ে, ফুটফুটে মেয়ে, এটা আসলে প্রকাশ করা সম্ভব নয় যে ওনার মেয়েটি দেখতে কতটা সুন্দর, মাশাআল্লাহ। আপনারা হয়তো কিছুটা ধারণা পাবেন ফেসবুকে আসলে, কারণ ওর ফেসটা আমরা রিভিল করিনি, আর ইউটিউবেও যে ভিডিওটা দেওয়া আছে সেখানে ওর মেয়েটার ফেস রিভিল করা হয়নি। সত্যি কথা বলতে যে একেবারে বুক দুমড়ে মুচড়ে ওঠে, বিশেষ করে মেয়েটাকে দেখলে। ওর জীবনে ভুল বা যাই বলেন না কেন, আপনারা যে গল্পটাকে যেভাবেই দেখেন না কেন, ও হয়তো ওর জায়গা থেকে মারাত্মক রকমভাবে ভুক্তভোগী, কিন্তু ওর মেয়েটার জন্যে আমি মনে করি আপনাদের সবার ওর পাশে দাঁড়ানো উচিত। প্লিজ সবাই যে যার জায়গাটা থেকে ওর মেয়েটার যাতে একটা ভবিষ্যৎ হয়ে যায়, সুনিশ্চিত ভবিষ্যৎ, সেজন্য ওর পাশে দাঁড়াবেন। এবং এই গল্পটা যেহেতু আপনারা শুনলেন, আমি আপনাদেরকে বিনীতভাবে অনুরোধ করতে চাই, এখানে আমি জানি সব ধরনের মানুষ এখানে আছেন, দয়া করে আপনারা কেউ ওকে ফোন করে, অকারণে ফোন করে প্লিজ ওকে বিরক্ত করবেন না। যেহেতু নাম্বারটি পাবলিকলি ওপেন করলাম, সাধ্যমতো সাহায্য করুন, দোয়া করুন ওর জন্যে, এবং প্লিজ ওর মেয়েটার পাশে আপনারা দাঁড়ান, যার বয়স এখন পর্যন্ত 1 বছর হয়নি। এটুকুই বলার ছিল প্রিয় শ্রোতা, আজকের মতো শেষ করছি। ভালো কিছু হলে নিশ্চয়ই আমি আপনাদেরকে আপডেট জানাবো আমাদের আমার যে ইউটিউব চ্যানেলটি আছে সেখানে এসে, www.youtube.com/RJKibriya FM। ভালো থাকুন, শুভরাত্রি। জীবন গল্প। Love, hate, challenge, motivation, lies, truth, impossible, virtue, morality, something beyond entertainment. Welcome to my stage of reality. Stay tuned. Sunday and Wednesday with me, RJ Kibriya, only on Dhaka FM 90.4.